আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে এসইএমএস স্যারের 4.2 এর কিছু অঙ্ক করছিলাম। সো এখানে মোটামুটি তোমাদের 8 পর্যন্ত শেষ করছিলাম, আর এখান থেকে 14-15 দেখাইছিলাম। সো চলো আজকে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করি। সো চলো 9 থেকে শুরু করি আজকে। সো এখন দেখো এখানে কি বলছে যে 9-1 বলছে হচ্ছে 9-1-2 সেম, যে যেমন দুইটা দেখো যে এক্স স্কোয়ার, এগুলো আসলে এক টাইপের অঙ্ক, মানে 9-এর সবগুলো একরকম, তারপরে তোমাদের ধরো 17-এর গুলো একরকম, মানে এক টাইপের। সো এখান থেকে একটা দুইটা করলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। সো দেখো কি বলছে যে এরকম যে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4a মাইনাস 4 0 বৃত্তে অঙ্কিত যে স্পর্শক 3x মাইনাস 4a প্লাস 5 রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের কিন্তু আমরা একটা অঙ্ক আগেও করছিলাম। এখানে তোমাদের একটা সরলরেখার উপর ছিল লম্ব, আর একটা সরলরেখা এই যে এটার মতো আর কি। হ্যাঁ, এটা ছিল ব্যাস আর কি। একটা ব্যাস সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার উপর লম্ব এবং এই শেখার সমতল। সো এটা এই টাইপের, বাট এটা হচ্ছে স্পর্শক দিয়ে বলছে যে এত বৃত্তের যে স্পর্শক এই রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো, এরকম টাইপ। সো এখন দেখো আমি যদি একটু দেখাই তোমাদের 9-2 এটা দিয়ে শুরু করি। তোমাকে এখানে একটা বৃত্তের সমীকরণ আর একটা তোমাদের সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সো বৃত্তের সমীকরণটা ধরো এরকম দেওয়া আছে যে গিভেন এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস সরি মাইনাসের 2x মাইনাসের 4y মাইনাসের 4 ইকুয়াল টু 0। এটা আমার 1 নং বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমি কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধটা জানি। সো এটার কেন্দ্র হচ্ছে এরকম, কেন্দ্র তুমি বলতে পারো সি। এটা হবে যদি 2 দ্বারা -2 দ্বারা ভাগ করে তাহলে 1,2। আর ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু টোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 3। তাহলে দেখো এখানে 1 + 4, মানে এরকম 1 + 4 আছে তোমাদের +4 আবার এরকম। তাহলে এটা 4 4 9, তাহলে 4 4 8 আর 1 হচ্ছে 9, তাহলে 9 কে করলে 3। সো আর ইকুয়াল টু আসছে তোমাদের 3 একক। আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে তোমাদের এরকম যে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। সো এটা আমার 2 নম্বর একটা সরলরেখা দেওয়া আছে। সো বলছে যে আমার এরকম রেখার উপর লম্ব, বৃত্তের যে অঙ্কিত স্পর্শ এই রেখার উপর লম্ব। হ্যাঁ, সো এই রেখার উপর যদি লম্ব হয় তাহলে চলো আমরা একটা রাফ ছবি আঁকি। সো আমার ধরো এটা আমার একটা বৃত্ত, একটা রাফ ছবি আঁকি। এটা আমার একটা বৃত্ত। সো এটা হচ্ছে আমার বৃত্ত। এই বৃত্তের আমার এরকম কেন্দ্র তো আমি জানি, এটা হচ্ছে 1,2। বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি। সো আমাকে বলছে এটার একটা স্পর্শক আঁকতে। বৃত্তের এমন একটা স্পর্শক আঁকতে হবে যা হচ্ছে তোমাদের 3x - 4a + 5 0 রেখার উপর লম্ব হয়। সো স্পর্শকটা ধরো এরকম হবে, মানে এটা ধরো আমার এই 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 রেখাটা হচ্ছে ধরো এটা, আমার ধরো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 2 নং সরলরেখাটা। সো এটা দেওয়া আছে 3x - 4y + 5। সো এটা হচ্ছে আমাদের 3x - 4y + 5 ইকুয়াল টু 0। এটা আমার 2 নং সরলরেখার দেয়। সো এরকম স্পর্শক সমীকরণ নির্ণয় করতে হবে যা এটার উপর লম্ব, আর এটাকে স্পর্শ করে। তাহলে এটা হতে পারে ধরো এরকম, এটা তো স্পর্শ করতে পারে, এটা একটা স্পর্শ করতে পারে, এটা একটা স্পর্শ করতে পারে, কারণ এটা দেখো এটার ওর উপর লম্ব। সো দেখো এটা একটা স্পর্শ করতে পারে, আবার এই পাশেও কিন্তু আমার স্পর্শ করতে পারে। সো এরকম আর কি। আমি যদি এই পাশে দিই, দেখো এখানেও কিন্তু আমার একটা স্পর্শ করতে পারে। দেখো দুইটাই স্পর্শক কিন্তু আমার এই রেখার উপর লম্ব। এটাও কিন্তু হতে পারে, এটাও কিন্তু লম্ব এটার উপর, আর ওকে স্পর্শ করে গেছে।
সো দুইটা আসতে পারে। হ্যাঁ, সো এখন আমি তো জানি যে তোমাদের এই রেখার উপর লম্ব যে কোনো, এই রেখার উপর লম্ব যে কোনো সরলরেখা বা যে কোনো স্পর্শকের সমীকরণ আমরা কিন্তু বের করতে পারি। সো সেটার জন্য এখানে দেখো আমি কি ধরবো, এটা কিন্তু এরকম ছিল। তো এটা লম্বের ক্ষেত্রে আমি কি করব, এই এক্স আর ওয়াই এর যে সহগটা আছে বা সামনে যেটা আছে এটাকে আমি কী করবো, ইন্টারসেকশন করে দেবো, বা এটাকে আমি হচ্ছে তোমাদের এক্সচেঞ্জ করে দেবো আর কি। হ্যাঁ, সো এক্সচেঞ্জ করে দেবো, মাঝখানে তোমাদের মাইনাস ছিল তাহলে প্লাস করে, তাহলে এটা 4x প্লাস 3y, এরকম 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এটা আমার ধরো 3 নং, আচ্ছা 3 নং, এটাও ধরো 3 নং, আমি দুইটাই আর কি বের হবে একসাথে, সমস্যা নেই। এখন দেখো ইকুয়াল টু আমরা কখন লিখি, যদি আমাদের স্পর্শবিন্দুটা দেওয়া থাকে, কারণ স্পর্শ মানে ইকুয়াল টু কি আমরা কখন লিখি, যখন আমাদের স্পর্শবিন্দুটা দেওয়া থাকে। স্পর্শবিন্দু দেওয়া থাকলে আমার কি, আমি ওই সমীকরণে বসে দিই, জাস্ট একসাথে আবার কে এর মানটা বের হয়ে যায়, কিন্তু এখানে তোমার স্পর্শবিন্দুটা দেওয়া নেই। তো এই জন্য আর কি করে একটু 9 নম্বরটা একটু ডিফারেন্ট হবে, এখানে আমার স্পর্শবিন্দু দেওয়া নাই, সো কে এর মানটা আমাকে অন্যভাবে বের করতে হবে, বুঝতে পারছো? এখানে আমি স্পর্শবিন্দুটা জানি না। সো তাহলে আমার 3x মাইনাস 4y প্লাস 5 এগুলো 0 সরলরেখার উপর লম্ব, লম্ব স্পর্শক বা লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, বুঝতে পারছো? মানে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। সো তাহলে দেখো আমি তো জানি যে যদি আমার এইটা বা এটা আমাদের এটা যদি স্পর্শক হয়, বৃত্তের স্পর্শক হয়, তাহলে এই বৃত্তের স্পর্শক হতে কেন্দ্র হতে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে অবশ্যই আমি বলতে পারি এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। সো এটা বৃত্তের ব্যাসার্ধ বা এটা হচ্ছে আমাদের আর। সেমভাবে এটাই কিন্তু আমাদের ডি, কারণ আমি জানি যে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে আমাদের ডি, ডি। সো ডি আর আর কিন্তু আমার সমান। সো এই পাশেও তুমি দেখাতে পারো, এখানেও দেখাতে পারো, ওর জন্য সেম, কোনো আপত্তি নেই। সো ডি ইকুয়াল টু আর আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লম্ব, হ্যাঁ এটা বা এখানেও তুমি লম্ব দেখাতে পারো। সো মানে ডি ইকুয়াল টু আর হলে আমাদের কেবলমাত্র এই স্পর্শকটা, এই সরলরেখাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারবো, এই বৃত্তের স্পর্শ করতে পারবো আর কি। সো দুটো স্পর্শকের জন্য আমার সেম কথা। সো আমরা একটার জন্য দেখাচ্ছি, একটা অটোমেটিক বের হয়ে যাবে যে সো কাজে তোমাদের আর কি দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে দেখো আমার কে এর মান কি দুইটা আসে কিনা, সো আমি সেটা একটু দেখার চেষ্টা করি। তো তুমি এরকম বলতে পারো যে এখানে ওয়ান কমা টু, মানে কেন্দ্রটা আর কি, কেন্দ্র থেকে কে এর মানটা বের করলে কিন্তু আমার হয়ে যায় 3 নং স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ 3 এককের সমান। সো এটা হবে, সুতরাং ডি ইকুয়ালটা আমার হবে আর, এটা তো আমি জানি। সো তুমি এখানে প্লাস মাইনাস নিয়ে কাজ করো, কারণ আমার কে এর মানটা কিন্তু দুইটা আসছে। সো ডি যদি আমি লিখি তাহলে ডি ইকুয়াল টু কী হবে, দেখো আমি কী করবো, এই সমীকরণে জাস্ট হচ্ছে এই বিন্দুটা বসাবো, মানে 1,2, এক্সের জায়গায় বসাবো 1, ওয়াই জায়গায় বসাবো 2। তাহলে যদি বসাই তাহলে কি আসে, এটা প্লাস মাইনাস দিলাম। সো এখানে আসছে তো তোমাদের 4x, তাহলে 4 × 1 মানে 4 হবে, 4, তারপর হচ্ছে প্লাস তোমাদের এখানে আসছে 3y, তাহলে 3 × 2 মানে 6, প্লাসে ছিল কে, প্লাস ছিল কে, আর নিচে হচ্ছে তোমাদের 4 স্কোয়ার প্লাস তোমাদের 3 স্কোয়ার, এরকম রুট ওভার। হ্যাঁ, সো ইকুয়াল টু আমাদের এটা হচ্ছে 3 একক। সো দেখো আমার কীরকম আসে, এখানে তোমাদের এখানে উপরে আসবে হচ্ছে 10 প্লাস কে, আর নিচে আসবে তোমাদের 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সো দেখো এটাকে আমি যদি গুণ করে দিই তাহলে এটা আসে 10 প্লাস কে ইকুয়াল টু প্লাস মাইনাসের 15 আসে, তাহলে কে ইকুয়াল টু কী আসে, দেখো কে ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে -10 প্লাস মাইনাস 15।
সো এরকম তার মানে কে এর মান কিন্তু অবশ্যই দুটো আসবে। তাহলে এটা প্লাস নিয়ে আমি একটা কে এর মান পাবো, মাইনাস নিয়ে একটা কে এর মান পাবো। তাহলে কে ইকুয়াল টু আমার আসবে দুটো মান, একটা হচ্ছে 5 আসবে, যদি আমি প্লাস নিই তাহলে আসবে তোমাদের 5, আর মাইনাস নিয়ে আসবে মাইনাসের 25। সো কে এর মান দুইটা আসছে। সো কে এর মান দুইটা আসা মানে কিন্তু আমার স্পর্শক একটা না, স্পর্শক কিন্তু দুটি। সো সরলরেখা একটা না, বা সরলরেখা হচ্ছে দুটি, বা স্পর্শক দুটি। তাহলে আমি কি করি 3 নং সমীকরণে জাস্ট কে এর দুইটা মান বসাই দিলে হয়। তাহলে আমার একটা আসবে এরকম 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা। আর একটা স্পর্শক আসবে এটা যে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার দুটো স্পর্শক। হ্যাঁ, সো দেখো আমার স্পর্শক দুইটা কিন্তু এখানে সমান্তরাল, যার কারণে আমার এই এক্স আর ওয়াই সহগটা কিন্তু সেম সেম আছে, হ্যাঁ, চিহ্নগুলো সেম আছে। সো এটা হচ্ছে ব্যাপার। সো এটা গেলো আমাদের 9-2। হ্যাঁ, সো এখন দেখো, সো 9-এর বাকি অঙ্কগুলো আর কি সেম তোমাদের যেগুলো আছে। সো এই হচ্ছে ব্যাপার। আর 10 হচ্ছে আরও সহজ। সেখানে হচ্ছে এখানে যেমন আমাদের বলছিল যে লম্ব 10-এর বেলায় মেবি সমান্তরাল, হ্যাঁ, রেখার সমান্তরাল আর কি। সো লম্বর তো জানি আমরা সমান্তরাল আরও বেশি সহজ হয়। সো 10 থেকে 2-একটা দেখতে পারো। তো চলো আমরা 10 থেকে 2-একটা দেখি। এরকম ধরো 10-এর তো দেখো 10-এর সবগুলো সেম, যে এরকম যে এত স্পর্শগুলো যা হচ্ছে এত এখানে সমান্তরাল, এত স্পর্শগুলো যা আছে এদের সঙ্গে সমান্তরাল আর কি। সো এত রেখা সমান্তরাল দেখছো। সো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বৃত্তের উপর দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে দুইটা বলে দিচ্ছে, এগুলো এখানেও দুইটা হবে। দুইটি সমীকরণ যা ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সমান্তরাল। হ্যাঁ, সো এটাও দেখতে পারো তোমাদের ইচ্ছা, যেটা খুশি, বা তোমরা এটাও দেখতে পারো। যেমন 10-2 দেখি আমরা, হ্যাঁ, যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y, এটা অনেক জায়গায় আসছে আর কি, ইকুয়াল টু 0 মাইনাস 8 ইকুয়াল টু 0 বৃত্ত অঙ্কিত স্পর্শক 5x মাইনাস 12y ইকুয়াল 9 রেখার সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করছো। 10-2 যদি দেখো এরকম একটা বৃত্ত আর একটা তোমাকে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, মানে এরকম বলতে পারো যে গিভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 8x মাইনাসের 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা আমার কি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মানে কেন্দ্র ব্যাসার্ধ জানি। সো কেন্দ্র হচ্ছে তোমাদের এরকম, এখানে দেখো মাইনাস 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 4,5, আর ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু হবে তোমাদের ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3, আমার হচ্ছে দেখো 16 প্লাস 25 আর হচ্ছে প্লাস 8 এরকম আসে। সো এটাকে করলে আসে কত দেখো তোমাদের এখানে আসে হচ্ছে 41 মেবি, প্লাস 8 হচ্ছে 49, তাহলে আসবে তোমাদের 7, বা আর ইকুয়াল টু 7 একক, আর ইকুয়াল 7 একক। আর তোমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সো এবার বলছে যে বৃত্তের স্পর্শক সমীকরণ নির্ণয় করে, যা আছে 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল 0 রেখার সমান্তরাল আর কি। সো দেখো আমার এটা যদি বৃত্ত হয়, আমি তোমাদের দেখাচ্ছি, এটা কি একটা অবস্থা। এটা হচ্ছে আমার বৃত্তটা। সো আমার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাদের সি, সো 4,5। সো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আমরা ধরো বলছে হচ্ছে এইরকম যে 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল টু 0। সো এটা ধরো আমার সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আমাদের 5x মাইনাসের 12y মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা আমার 2 নং সরলরেখা। সো এটার সমান্তরাল আমার দেখো একটা স্পর্শক হতে পারে এখানে, এটা একটা স্পর্শক হতে পারে, আবার এখানেও কিন্তু একটা স্পর্শক হতে পারে। দেখো দুটাই কিন্তু আমার এটা একটা স্পর্শক হতে পারে। সো এটা ধরো আমার 3 নং। সো দেখো আমার কিন্তু এইটার সমান্তরাল, তাহলে এইটার সমান্তরাল কিন্তু আমার দুইটা স্পর্শক হয়, আর দুইটা স্পর্শক হয়, তাহলে এখানে আমাকে স্পর্শক আসবে দুটি আর কি। ঠিক আছে, তার মানে 2 নং সরলরেখার সমান্তরাল আমার
তা সরলরেখার সমীকরণ হবে এরকম। দেখো এটার সমান্তরাল যেহেতু এটা আমি একটাই ধরি, এটা একটা নিয়ে চিন্তা করলে হয়, তাহলে সব কিছু সেম থাকবে, শুধু রূপটা আলাদা হবে। 5x মাইনাস 12y প্লাস কে ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে তোমাদের 3 নং। হ্যাঁ, 3 নং। সো এখন কথা হচ্ছে ভাইয়া আমি এখানে কে এর মানটা ডিরেক্ট বের করতে পারতাম ইকুয়াল টু কি লিখে, বাট এখানে আমাকে স্পষ্ট কিন্তু দেওয়া নাই, এই জন্য আমরা একটু অন্যভাবে করবো। সো তুমি এখানে প্লাস কে মাইনাস কে যাই লেখো না কোনো সমস্যা নেই, কারণ কে এর মান তো আমরা এখনও বের করে নাই। হ্যাঁ, তো এখন দেখো এই 3 নং সমীকরণটা আমার 2 নং সরলরেখার কিন্তু সমান্তরাল, 3 নং সরলরেখা 2 নংয়ের সমান্তরাল আর কি, ঠিক আছে। সো কে মান বের করার জন্য তোমার শর্ত একটাই, এই আগের মতোই, যে তোমাদের কেন্দ্র থেকে 3 নং সরলরেখা বা স্পর্শকাল লম্ব দূরত্ব হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। সো এটা হচ্ছে আমার লম্ব দূরত্বটা, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, এটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, মানে r = 7 দেওয়া ছিল, এটাই ডি। সো তুমি সেমভাবে আর কি বলে দিতে পারো এরকম শর্ত অনুসারে। তোমাদের আমরা জানি ডি ইকুয়াল টু হবে আর, সো প্লাস মাইনাস টি ইউজ করো, প্লাস মাইনাস এখানে শুধু এখানে এটা বসে, এখানে বিন্দুটা বসে, তাহলে এখানে আসছে 4 × 5 = 20, আর হচ্ছে মাইনাসে তোমাদের আসছে 12 60 প্লাস কে, তাহলে 20 মাইনাস 60 প্লাস কে এরকম আসে। আর নিচে আসবে তোমাদের 5² প্লাস 12²। হ্যাঁ, তাহলে 5² প্লাস হচ্ছে মাইনাস 12² ইকুয়াল টু আমার দেওয়া আছে 7। সো এখন দেখো আমার কত আসে, আমি প্লাস মাইনাস 2 পাশে নিয়ে যাই, তাহলে এখানে আসে তোমাদের এই 20 চলতে আসছে মাইনাস 40 প্লাস কে, আর নিচে আসবে এরকম 13 আসবে মেবি, 13 ইকুয়াল টু আমার প্লাস মাইনাস 7 এটা আসলো। সো তাহলে আমি কী করি, 13টা ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসের 40 প্লাস কে ইকুয়াল টু 13 দ্বারা গুণ করি, তাহলে তোমাদের এটা হবে হচ্ছে মেবি 91, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 91 এরকম আসে। সো এটা হলো একটা ব্যাপার। তাহলে আমি যদি কেটাকে রেখে দিই, তাহলে কে ইকুয়াল টু তোমাদের আগে হচ্ছে 40 প্লাস মাইনাস 91। দেখো কে মানও কিন্তু আমার এখানে দুইটা, সুতরাং কে ইকুয়াল টু আমরা যদি প্লাসটা নিই, তাহলে দেখো এখানে 131 আসতেছে একটা, আর মাইনাস দিলে তোমাদের যদি 40 থেকে 91 থেকে আমার 40 চলে যায়, তাহলে 51 থাকবে, তাহলে মাইনাসের 51। সো দেখো কে মান দুইটা আসছে। সো এখন দেখো আমার কে মান দুটি আবার দুইটা বেশি, এই জন্য অবশ্যই আমার স্পর্শক বা সরলরেখা হবে দুটি আর কি, ঠিক আছে। সো তাহলে সুতরাং আমাদের 3 নং যে 3 নং আমি কে এর মানটা বসে যাই, একটা হচ্ছে 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 5x মাইনাস 12y মাইনাসে 51 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটাই অ্যান্সার, বুঝতে পারছো। তো আসলে সত্যি কথা বলতে 90% অঙ্ক তুমি ডি ইকুয়াল টু আর বা তোমাদের ওই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ সমান দিয়ে করে ফেলতে পারবে। হ্যাঁ, সো তোমাদের নয়তো সেগুলো আসলে সেম অঙ্ক, লম্ব আর হচ্ছে তোমাদের সমান্তরাল দিয়ে দিয়েছে। সো এই দুইটা একই অঙ্ক, দুইটা টাইপ। সব মিলে আমাদের 1 থেকে 15 পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এগুলো সব করা হয়েছে, মানে মোটামুটি সব টাইপ টাস্ক করে। তাহলে 16 থেকে শুরু করি। দেখো কী বলছে, যে মূলবিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা ভালো অঙ্ক, মানে ভালো অঙ্ক বলতে দেখো আমাকে কেন্দ্র দেওয়া আছে এবং বলছে যে মূলবিন্দু হতে এটার স্পর্শকের দূরত্ব আছে 2, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো কেন্দ্র দেওয়া আছে, মানে আমার শুধু ব্যাসার্ধটা লাগবে আর কিছু না। তো তুমি এখানে পিথাগোরাস নিয়ে কাজ করতে পারো। তো প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য তুমি আগে ছবি আঁকো। এটা হচ্ছে 16। হ্যাঁ, সো এখন দেখো এরকম, যেমন ধরো তোমাদের এটা হচ্ছে আমাদের বৃত্ত, সো এটা বৃত্ত। এখন বৃত্তের কেন্দ্র বলে দিছো আমাদের 1,2 বলে দিচ্ছে কেন্দ্র। সো এখনও বলছে যে মূলবিন্দু হতে, দেখো মূলবিন্দু হতে অঙ্কিত স্পর্শক আর কি, আর মূলবিন্দু হচ্ছে ধরো আমার 0 বিন্দু, এই মূলবিন্দু থেকে আমাদের অঙ্কিত স্পর্শক, মূলবিন্দু আমার বাইরে আছে আর কি।
ধরো এখানে আছে আর কি, এখানে আছে মূল বিন্দুটা, এটা ধরো আমাদের ও বিন্দু বা মূল বিন্দু, মূল বিন্দু। সো বলছে যে আমাদের মূল বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক আঁকতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে আমার 2 একক। সো আমি কি করলাম, একটা স্পর্শক এঁকে দিলাম। দুইটা আঁকা যায়, বাট আমাকে একটা আঁকতে বলছে, আমি একটা আঁকলাম। সো এটা আমার স্পর্শক। স্পর্শক ধরো এটা হচ্ছে আমার স্পর্শক ধরো এটা পি বিন্দুতে, এখানে এটা ধরো স্পর্শ বিন্দু, এটা ধরো পি বিন্দু আমার। সো আমি যদি একটু কষ্ট করে এখান থেকে একটা লম্ব টেনে দিই, তাহলে দেখো এটা কিন্তু আমার ভিতরে ব্যাসার্ধ হয়। সো ভিতরে ব্যাসার্ধ কিন্তু আমি জানি না, আর ইকুয়াল টু ওয়াট, এটা কিন্তু আমি জানি না। সো কিন্তু আমি এই দূরত্বটা জানি, মানে মূল বিন্দুতে আমাকে বলছে যে স্পর্শক যে আছে এই ওপি দূরত্বটা হচ্ছে আমাকে 2 একক বলছে, 2 একক। হ্যাঁ, এই পর্যন্ত আমার আইডিয়া আছে। সো ওপি ইকুয়াল টু 2 একক আছে। এখন বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। সো বৃত্তের কেন্দ্র জানি, শুধু আমার কি শুধু ব্যাসার্ধটা লাগবে আর, ঠিক আছে। সো আমি কি করি যে তোমাদের এখানে আমার কি হয়েছে যে এটা কিন্তু আমার ব্যাসার্ধ, মানে সি থেকে আমার এই ওপি রেখার যে লম্ব দূরত্ব এটা ছিল আমার বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, সো আমি একটু কষ্ট করে ও আর সিটা যোগ করে দিই, তাহলে দেখো হয়ে যায় আর কি। আমি একটু রাফ ছবি আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এটা যোগ করে দিলাম, তাহলে দেখো সমগ্র ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর কি। তাহলে দেখো আমরা ও বিন্দু জানি, সি বিন্দু জানি, তাহলে আমি এই ওসিটা বের করতে পারবো। ওসি যদি বের করতে পারি তাহলে আমি এটাও কিন্তু বের করতে পারবো। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ বের করতে, তাহলে তুমি এরকম বলতে পারো এখানে আমি স্কোয়ার নিয়ে কাজ করি, কারণ মেইন সূত্রের মধ্যে স্কোয়ার ছিল। ওসি স্কোয়ার করলে দেখো আমি কী করতে পারি, এখানে যে যে বিন্দু আছে তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এটা আসবে 1 প্লাস 4 মানে 5। ওসি স্কোয়ার করলে আসছে 5। যদি 5 আসে তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে এই ত্রিভুজে, তাহলে ত্রিভুজ ও পিসি ধরো, ও পিসি হতে পিথাগোরাস। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে আমার দেখো ব্যাসার্ধটা আমি বের করে ফেলতে পারবো। ব্যাসার্ধ হবে কি দেখো রুট ওভার, মানে আর ইকুয়াল টু হবে দেখো এটা স্কোয়ার মাইনাসের এটা স্কোয়ার আর কি। হ্যাঁ, তাহলে ওসি স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার ছিল আমাদের 5, আর তোমাদের এটা হচ্ছে তোমাদের 2 স্কোয়ার মানে 4, আর ইকুয়াল টু আসছে 1, ব্যাসার্ধ আসছে 1 আর কি। বুঝতে পারছো? ব্যাসার্ধ যদি আমার 1 হয় তাহলে কিন্তু আমার কাজ হয়ে যায়। দেখো আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। সো এখন দেখো আমার এটা গেল আর কি। সো এখন আমার ব্যাসার্ধ যদি 1 পাই তাহলে দেখো আমি এবার কিন্তু করতে পারি, কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। সো এখন লেখা যায় হচ্ছে তোমাদের কেন্দ্র, সুতরাং 1,2 কেন্দ্র এবং আর ইকুয়াল টু 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এস কমা কে কমা আর অ্যাপ্লাই করা যায়। সো এটা হবে হচ্ছে এরকম যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে তো 1ই, তাহলে এটাকে আমি যদি সূত্রে ফলাই দিই, সাদা লিখলে এরকম আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হচ্ছে তোমাদের আসবে হচ্ছে এরকম মাইনাসের 2x মাইনাসের 4y প্লাস 4 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, এরকম আসে। সো এটা হচ্ছে আমাদের কত 16 শেষ হলে এরপর 17 দেখো। এগুলো আসলে সহজ অঙ্ক, যে বলছে এরকম যে প্রমাণ করো যে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 5 রেখাটি এক্স প্লাস ওয়াই মাইনাস 6 প্লাস 8y প্লাস 15 ইকুয়াল টু 0 বৃত্তকে স্পর্শ করে, এটা প্রমাণ করতে বলছে। স্পর্শ বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণও নির্ণয় করতে বলছে। সো দুইটা জিনিস চাইছে, এটা আমরা আগে এই টাইপের অঙ্কগুলো করছি।
সো আগের মতোই করতে পারবে। তো চলো আমরা নর্মাল ওয়েতে করি, কারণ এটা আমাদের দুইভাবে দেখাতে পারো তোমরা। 17 ধরো আমাদের 1 করতেছি। সো ও আমাকে একটা বৃত্তের সমীকরণ দিছে, একটা সরলরেখার সমীকরণ দিছে, গিভেন এরকম যে এক্স মাইনাস 3y মাইনাস 5 0, এক্স মাইনাস 3y 0। এটা আমার 1 নং একটা সরলরেখা দেওয়া আছে অ্যান্ড একটা বৃত্ত দেওয়া আছে। বৃত্ততে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 15 = 0। সো এটা আমার 2 নং বৃত্ত দেওয়া আছে। সো কেন্দ্র জানি আমি, তাহলে কেন্দ্র সি হবে তোমাদের 3, এটা ছিল 18, তাহলে হচ্ছে এটা 8 ছিল, সরি এটা প্লাসের 8, তাহলে এটা হচ্ছে 8 হলে আমাদের আসবে 4 মাইনাস 4। আর ব্যাসার্ধ হবে হচ্ছে তোমাদের 3² প্লাস মাইনাসের হচ্ছে তোমাদের 15, তাহলে এরকম আসে 9 প্লাস 16 মাইনাসের 15 এরকম আসে। তো হয় এরকম, তাহলে দেখো আমাদের 10 আসে হয়তো, তাহলে √10 একক। সো আমাকে বলছে যে প্রমাণ করতে বলছে যে আমার এই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে ও, বুঝতে পারছো? যে এই রেখাটি হচ্ছে আমার এই বৃত্তের স্পর্শক, আর হচ্ছে স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে বলছে, স্পর্শ বিন্দু বা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি। হ্যাঁ, সো আমাকে দেখাতে বলছে যে এটা হচ্ছে তোমাদের সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করে। সো তাহলে আমাকে দেখাতে হবে, যদি আমরা নর্মাল ওয়েতে করি তাহলে বৃত্তের কেন্দ্র হতে তোমাদের এই সরলরেখার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যায়। সো সেইটা তুমি দেখাতে পারো এরকম যে একটা ছবি এখানে আগে করতে পারো। এটা হচ্ছে আমার বৃত্তটার কেন্দ্র আমাকে বলছে 3, -4। সো এটা আর এটা ব্যাসার্ধ আমাকে বলছে হচ্ছে √10 আর কি। সো এটা ছিল ব্যাসার্ধ, আর ইকুয়ালটা ছিল আমাদের √10 একক। সো এখন বলছে আমার একটা সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে এটা আমাদের সরলরেখা, এটা হচ্ছে স্পর্শক। এটা আমাকে সমীকরণ হচ্ছে এক্স মাইনাসের 3y মাইনাসের 5 = 0। সো এটা আমার ধরো 1 নং সরলরেখা ছিল। সো আমাকে দেখাতে বলছে যে এই সরলরেখাটা এই ভিতরে একটা স্পর্শক বা এই বৃত্তকে স্পর্শ, তাহলে আমি কি d = r দেখো, মানে কেন্দ্রতে এই সরলরেখার লম্ব দূরত্ব, মানে এই ডিটা হবে আমার এই r এর সমান, মানে √10 হবে আর কি। সো সেটাই আমি দেখাই আগে। সো আমাকে এরকম বলতে হলো যে 1 নং সরলরেখাটি 2 নং বৃত্তের একটি স্পর্শক, 2 নং বৃত্তের একটি স্পর্শক হবে যদি এরকম হয় তোমাদের d = r হয়, এরকম আর কি। সো যদি হয় তাহলে আমি শুধু আগে ডিটা বের করে দেখো। সুতরাং d = তোমরা এরকম লিখতে পারো যে আমাদের যেহেতু দূরত্ব আমি মডুলাস নিয়ে কাজ করি, জাস্ট কী করে এই বিন্দুটা এখানে বসাই দাও, তাহলে আসবে 3, এটা হবে তোমাদের +12 -5 এরকম। √of তোমাদের কত 1² -3² প্লাস তোমাদের কত আসে 3² আর কি, -3² এরকম আসে। সো দেখো এটাকে ক্যালকুলেশন করি। সো তাহলে দেখো এখানে উপরে আসে কত, বা d = আমাদের মডুলাস মাইনাস আসার সম্ভাবনা নেই, তাহলে এটা আছে তোমাদের 15 থেকে 5 চলে গেলে থাকে 10, আর নিচে আছে তোমাদের √10 এরকম আসে। সো √10 থাকলে উপরে একটা √10 থাকে, তাহলে d = আমাদের √10 আসছে, √10 একক। সো আমাদের কিন্তু অবশ্যই d = আমাদের r আসছে, সুতরাং d = r, বা d = আমরা r বলতে পারি, কারণ r তো তোমাদের √10 এসে √10 এর সুতরাং সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করে,
বা বৃত্তকে স্পর্শ করে। এটা হচ্ছে আমাদের একটা। এখন আবার দ্বিতীয় অংশ আমাকে কি বলছে, সো এখন দ্বিতীয় অংশ বলছে যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসটা আছে, দেখো কি বলছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। সো স্পর্শ বিন্দুগামী ব্যাস, দেখো এটা হচ্ছে আমার স্পর্শ বিন্দু, মানে তোমাদের যেই ব্যাসটা আছে এই ব্যাসটা আর হচ্ছে এই স্পর্শকটা যে বিন্দু সেট করে সেটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। এটাকে আমরা বলছি স্পর্শ বিন্দু। এটা হচ্ছে এটার নাম হচ্ছে আমার স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো স্পর্শ বিন্দুগামী যে ব্যাসটা আছে আর কি। সো এখন দেখো এটা কিরকম হয়, মানে এইটা আর কি, ধরো এরকম, এটা আমার স্পর্শ বিন্দু আর এটা হচ্ছে আমার ব্যাসটা। সো এটা হচ্ছে ব্যাপার, এটা সো এটা হচ্ছে আমাদের, মানে এটার অনেকগুলো নাম আছে, হ্যাঁ। সো এটাকে স্পর্শ বিন্দুগামী ব্যাস বলতে পারো, বা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে পারো, বা স্পর্শ বিন্দুগামী তুমি বলতে পারো যে, বা স্পর্শকের উপর লম্ব বলতে পারো, বা অভিলম্ব বলতে পারো আর কি। সো এটাকে অভিলম্ব বলে অনেকে, অভিলম্ব, বা স্পর্শ বিন্দুগামী ব্যাস বলতে পারো, বা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে পারো, এরকম আর কি। সো এটাকে অভিলম্ব বলে, এটাকে ব্যাস বলে, এটাকে ব্যাসার্ধ বলে, যেটাই বলে তুমি বলতে পারো আর কি। তো তোমাকে এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসে আছে বা ব্যাস যে আছে এটা সমীকরণ, বা স্পর্শ বিন্দুগামী অবিলম্বের সমীকরণ, বা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সমীকরণ বের করতে বলে আর কি, হ্যাঁ। সো ওই একই কথা, তিনটার নাম কিন্তু সেম। সো এই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে আর কি। সো তাহলে দেখো আমাদের কথা হচ্ছে, আমাদের এটা কিন্তু অবশ্যই আমাদের এই স্পর্শকের উপর লম্ব, হ্যাঁ। যদি লম্ব হয় তাহলে লম্ব রেখার সমীকরণ আমরা বের করতে পারি। দেখো অনেকে কি করে যে কষ্ট করে তোমাদের এই স্পর্শবিন্দুটা বের করা শুরু করে দেয় আর কি, মানে কিন্তু এটা কিন্তু দরকার নেই আমার, স্পর্শবিন্দু বের করা আমাকে দরকার নাই, হ্যাঁ। কারণ আমরা তো তোমাদের একটা বিন্দু জানি, আমরা তো কেন্দ্রটা জানি, তাই না? তাহলে আমরা কী করবো, দেখো এই যে সমীকরণটা আছে, বা এই স্পর্শ যে সমীকরণ আছে, এটা লম্বটা সমীকরণ বের করতে পারবো। দেন হচ্ছে কি এর মানটা আমরা এই 3, -4 বিন্দুগামীতে করতে পারবো, সমস্যা নেই। সো এটা আমরা কিন্তু জানি, কারণ দেখো আমরা তোমাদের এই লম্বটা বলো বা তুমি যেটাই বলো না কেন, মানে ব্যাস বা ব্যাসার্ধ বা অবিলম্ব সবই কিন্তু তোমাদের বৃত্তের কেন্দ্রগামী, হ্যাঁ। সো আমাদের কে মান বের করার জন্য আমরা 3, -4 দিয়ে করতে পারবো আর কি। সো তাহলে এরকম লিখতে পারো তুমি, মানে এখানে লিখতে পারো যে অবিলম্বের সমীকরণ বা ব্যাসের সমীকরণ, স্পর্শ বিন্দুগামী যেটা বলো অবিলম্ব সমীকরণ বললাম আমরা। এটা হচ্ছে তোমাদের, দেখো আমি কি করব, এটা ছিল হচ্ছে কত x-3y, তাহলে এটা হবে হচ্ছে তোমাদের 3x + y, এরকম 3x + y = কি, কারণ আমি কি একটা বিন্দু জানি। সো তুমি কোন বিন্দুটা জানো, এই বিন্দুটা, তাহলে 3, -4টা এখানে বসে জাস্ট এর মানটা বসে, তাহলে এটা আসবে 3x + y, তাহলে এটা ছিল 3 মানে 9 - 4 হবে, ঠিক আছে, কারণ এটা -4 ছিল। যদি হয় তাহলে দেখো হয়ে গেছে আর কি, 3x + y, এটা হচ্ছে তোমাদের 5, তাহলে -5 = 0। সো এটাই আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাস বা অবিলম্ব বা ব্যাসার্ধ, যা খুশি বলতে পারবা, বুঝতে পারছো? সো 17 বাকি অঙ্কগুলোও সেম। সো এরপর তোমরা 18 নম্বরটা দেখতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে যে মূল বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি ব্যাস 2y = 3x এবং একটি স্পর্শক। আচ্ছা, এখন একটি স্পর্শক বলছে 2x + 3y + sin = 0, মানে ও বলছে যে মূল বিন্দুগামী, এটা বলে দিছে, আর হচ্ছে তোমাকে বলছে যে একটা ব্যাসের সমীকরণ দিছে আর একটা স্পর্শকের সমীকরণ দিছে। সো এখন ভাই ঝামেলা হলে এটার ক্যালকুলেশন বড় হবে, কেন হবে, কারণ এখানে কোনটার সাথে কোনটা, মানে কোনো কথার সাথে কোনো মিলতেছে না আর কি, হ্যাঁ। সো এখন দেখো আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে কীরকম হয়, 18 আর কি,
18, সো তোমাদের এরকম। তোর আগে আমি বৃত্তটা আঁকি। এটা হচ্ছে আমার বৃত্ত। সো ও আমাকে বলছে এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। সো মূল বিন্দুগামী হলে এইরকম হওয়ার কথা। আর ধর আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের এক্স এক্স প্রাইম। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, হ্যাঁ, 0,0 বিন্দু। সো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আমি জানি না কেন্দ্র কত, এটা হচ্ছে -g, -f। ঠিক আছে। সো এই বৃত্তের সমীকরণ তাহলে হবে এরকম যে, যেহেতু আমাদের মূল বিন্দু তাহলে c = 0 হবে, এটা আমি জানি। তাহলে শুনুন x² + y² + 2gx + 2fy = 0। সো দুইটা আননোন আছে, আমাকে দুইটা শর্ত কিন্তু আমাকে বলে দিচ্ছে। একটা হচ্ছে একটা ব্যাসের সমীকরণ দিচ্ছে, আর একটা দিচ্ছে স্পর্শকের সমীকরণ, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা, বৃত্তটা মূল বিন্দু আমি এই জন্য আমরা সাইকোলজিতে বসাইছি। সো বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, হ্যাঁ। সো এখন দেখো একটা ব্যাসের সমীকরণ দিচ্ছে 2y = 3x, হ্যাঁ। সো এখন দেখো তোমাদের এরকম বলছে হচ্ছে ব্যাসের সমীকরণটা তোমাদের একটু দেখায়। যেমন ও বলছে একটা ব্যাস হচ্ছে 2y - 3x। দেখো এটা তো সরলরেখা সমীকরণ, বাট এখানে কোনো ধ্রুবক পদ কিন্তু আমার নাই। দেখো এই সমীকরণে কোনো ধ্রুবক নাই, বা +2 +3 এরকম কিছু নাই। ধ্রুবক পদ নাই মানে কিন্তু আমার এই ব্যাসটা কিন্তু তোমাদের মূলবিন্দুগামী, আমি এটা বুঝতে পারতেছি। মূলবিন্দু একটা ব্যাস, কারণ এখানে কোনো ধ্রুবক পদ নাই, মানে ওই যে y = mx এর মতো আর কি। সো এটা হবে আমাদের একটা মূলবিন্দুগামী ব্যাস। সো এটা আমি আঁকি। সো এখন দেখো আমাদের যদি এটা আঁকি, সো মূলবিন্দুগামী ব্যাস হলে এরকম হবে। ধরো এইটা, আর ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। সো এটা হবে এরকম। ছবিটা যে আঁকতে পারে তার অঙ্ক শেষ। এটা হচ্ছে আমার ব্যাস মানে মূলবিন্দুগামী ব্যাস একটা। সো এটার সমীকরণ দিচ্ছে এরকম যে তোমাদের 2y = 3x, কোনো ধ্রুবপদ নাই। এটা হচ্ছে আমাদের ব্যাস, বুঝতে পারছো? সো ব্যাসটা অবশ্যই কেন্দ্র দিয়ে গেছে আর কি। সো কেন্দ্রটা অবশ্যই আমাদের কি ব্যাসের উপর অবস্থিত। সো কারণ ব্যাস অবশ্যই কি আমার কেন্দ্র দিয়ে যাবে আর কি। সো তোমাকে তিনটা শর্ত দিচ্ছে, একটা মূলবিন্দুগামী, একটা হচ্ছে ব্যাসের সমীকরণ, একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, যেটা হচ্ছে 2x + 3y + 13 = 0, হ্যাঁ। সো এখন দেখো স্পর্শকের সমীকরণে আমার এখানে দেখো এই যে স্পর্শকের সমীকরণ দিচ্ছে 2x + 3y + 13 = 0। এখানে দেখো এক্সও আমাদের প্লাস, ওয়াইও প্লাস, তাহলে এটি ঢাল কিন্তু নেগেটিভ হবে। এটা বুঝতে পারছো? মানে এই স্পর্শক সমীকরণে সব কিন্তু প্লাস, তার মানে তোমাদের এখানে আমার মানে এটার কিন্তু তুমি যদি একটু করো, মানে এরকম বা এটাকে ছেদক আকৃতিতে সাজাও, তোমরা এটাকে ঢাল দিয়ে না বুঝে তোমরা ছেদক আকৃতিতে সাজাতে পারো। ছেদক আকৃতিতে সাজালে কী হবে দেখো, যদি 13 কেউ পাশে তাহলে -13 হবে। দেন আমি কী করবো যে -13 যেহেতু, সো আমি এখানে 1 বানানোর জন্য মাইনাস দ্বারা কী করবো, ভাগ করবো আর কি। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো সেই ক্ষেত্রে আমাদের এক্সটা মাইনাস হয়ে যাবে আর ওয়াইটাও মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। সো তোমাদের মানে x/a + y/b = 1 আকার সাজালে বুঝতে পারবো আর কি, হ্যাঁ। সো দেখো এখানে এরকম হবে তাহলে, মানে তোমাদের এক্ষেত্রে আমাদের এক্স অক্ষ থেকে তোমাদের মানে নেগেটিভ দিক থেকে কাটবে, আর ওয়াই বেলাও আমাদের নেগেটিভ দিক থাকবে, মানে ওয়াই অক্ষ থেকে আমাদের মাইনাস অংশ কাটবে, মানে এরকম। এটা হবে হচ্ছে এরকম। ধরো এটা একটা স্পর্শক, বাট এরকম হবে আর কি। এটা হচ্ছে আমার একটা স্পর্শক, বুঝতে পারছো? বা তুমি বলতে পারো এটা হচ্ছে তোমাদের এটা ঢাল না, ঢালটা নেগেটিভ, এটা বুঝলেও হয়। এটা হচ্ছে আমাদের স্পর্শক, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার একটা স্পর্শক। আর তোমরা এরকম না বুঝলে এটা দিয়ে করতে পারো। যেমন এটা সমীকরণ ছিল এরকম, এটা এরকম ছিল যে 2x + 3y + 13 = 0। সো এটা হচ্ছে আমাদের ধরো 3 নং স্পর্শক, আর এটা হচ্ছে আমার 2 নং, এটা ছিল আমাদের 2 নং ব্যাস। ঠিক আছে। আর এটা হচ্ছে 1 নং বৃত্ত, এটা আমাদের 1 নং বৃত্ত।
1 নং বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাসের জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সি আর কি এরকম। সো এই পর্যন্ত কিন্তু তোমরা মোটামুটি আশা করি বুঝতে পারছো, আমি যেহেতু রিয়াল ছবিটা আঁকছি সো এইভাবে আঁকছি। সো তুমি এটাকে ছেদক আকৃতি নিলেই দেখতে পারবা যে আমার এক্স অক্ষ থেকে এক্স অক্ষ নেগেটিভ দিক থেকে একটা অংশ কাটবে, আর ওয়াই অক্ষ থেকে নেগেটিভ অংশ থেকে একটা অংশ কাটবে আর কি। হ্যাঁ, তো এরকম এখানে তোমাদের আমি লিখতে পারি যে এখানে ব্যাসটা দেওয়া আছে, এটা ব্যাস দেওয়া আছে তোমাদের 2y ইকুয়াল টু 3x 2, আর স্পর্শক হচ্ছে তোমাদের এরকম 2x প্লাস 3y প্লাস 13 ইকুয়াল টু 0 এইরকম। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন দেখো, যেহেতু আমরা প্রথম বুঝতে পারতেছি যে আমাদের এই তোমাদের ব্যাসটা হচ্ছে মাইনাস জি কম মাইনাস এফ বিন্দুগামী, সো অবশ্যই আমাদের এই মাইনাস জি কম মাইনাস এফ বা কেন্দ্রের ব্যাসটা কিন্তু সিদ্ধ হবে, বা ব্যাসের সমীকরণ কিন্তু সিদ্ধ হবে। সো এটাই করি আমরা, দেখো যদি সিদ্ধ করে দিই তো এটা লিখতে হবে যে বৃত্তের কেন্দ্র তোমাদের সি হচ্ছে ছিল মাইনাস জি কম মাইনাস এফ 2 নং ব্যাসের উপর অবস্থিত। সুতরাং তুমি এখানে বসাবে, দেখো এটা হবে তোমাদের মাইনাসের 2f ইকুয়াল টু মাইনাসের 3g এরকম হবে, মাইনাসের 2f ইকুয়াল টু মাইনাসের 3g এরকম হবে। তাহলে আমাদের f ইকুয়াল টু কি আসে দেখো, তোমাদের 3g ডিভাইড বাই 2 এরকম আসে। সো এটা হচ্ছে আমাদের ধরো 4 নং, এটা গেল আমাদের একটা বিষয়। হ্যাঁ, সো দেখো আমাদের মেইনলি যে আমার এখানে আননোন আছে কিন্তু আমার জিআরএফ। হ্যাঁ, সো দুটি আননোন ছিল, সো আমাকে মানে জাস্ট দুটি সমীকরণ বানাতে হবে। হ্যাঁ, তোমাদের এটা সমীকরণ দিয়ে আমি জাস্ট দুটি সমীকরণ বানাবো, তাহলে কিন্তু হয়ে যায়। সো এখন দেখো, আর তোমাদের এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা এটা কিন্তু একটা স্পর্শক। সো এই স্পর্শকটা যেহেতু বৃত্তের স্পর্শক, তাহলে আমাদের কেন্দ্র হতে এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, ডি ইকুয়াল টু আর হবে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এইরকম দেখো, যদি আমি একটু আঁকি, এটা কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধটা, এটাই বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই হচ্ছে আমাদের এটা লম্ব, এটাই কিন্তু আমার আর, বা এটাই আমাদের ডি, এটা বলো না কেন, মানে কেন্দ্র থেকে আমাদের স্পর্শক লম্ব দূরত্ব ডি বা আর, বৃত্তের ব্যাসার্ধ আর এটা সমান। হ্যাঁ, আমরা এটা দিয়ে একটু কাজ করি যে শর্ত অনুসারে আমাদের কেন্দ্র মাইনাস এফ থেকে মানে 3 নং স্পর্শক আর কি, স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সুতরাং ডি ইকুয়াল টু আর বলতে পারি আমরা, বা এটাকে আমি বলতে পারি প্লাস মাইনাস নিয়ে কাজ করি আমি। সো এখন দেখো আমি কি করবো, জাস্ট এই সমীকরণে এই স্থানে বসাবো। তাহলে দেখো এটা হচ্ছে কত আসে তোমাদের, মাইনাসের 2g আসে, তারপর হচ্ছে মাইনাসের 3f আসে। হ্যাঁ, সো আচ্ছা প্লাসের 13 আসে এরকম, মাইনাস 2g মাইনাসের 3f প্লাস 13 ডিভাইড বাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর কিন্তু আমি জানিছি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। মাইনাস সি দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস সি লাগবে না, কারণ আমার সিটা শূন্য ছিল, এরকম আসে। সো আমি আগে বলছি এটার ক্যালকুলেশনটা একটু বাজে হবে, কারণ কোনটার সাথে কোনটা মিল ছিল না। সো এখন দেখো আমরা কি করতে পারি, এখানে দেখছো মাইনাসের 2g, আর এই এফ এর মানটা এখানে বসাই দাও, মানে এই এফ এর মানটা, তাহলে হয়। তাহলে এটা হচ্ছে মাইনাসের 2g, মাইনাস আছে একটা, তারপর হচ্ছে তোমাদের এফ এর মানটা বসা দিলে এরকম আসে তোমাদের 3 ইন্টু একটা যদি বসে তাহলে 3g
তোমার 3/2 ইন্টু জি এরকম আসে প্লাস 13, আর ডিভাইড বাই আসে তোমাদের এইটা আর কি, বা এটাকে এই পাশে নিয়ে যেতে আমি, এটা আসে কত দেখো 9 + 4 তাহলে 13, সো এটা আসবে প্লাস মাইনাসের √13 √g² প্লাস f² জায়গায় আমি বসে দিয়েছি 9/4 g², এরকম জাস্ট মানটা বসে দিয়েছি। তাহলে কি আসে দেখো, এখানে তোমাদের এখানে দেখো আমাদের 3 আছে উপরে, তাহলে 9/2, আর এখানে আছে -2g, আর যদি যোগ করে দিই তাহলে 9 2 2/2 2gটা আসতে পারে এরকম -13/2g প্লাস 13 ইকুয়াল টু তোমাদের আসবে প্লাস মাইনাস √13, আর এটা আসবে কত দেখো এখানে, এই দুইটাকে যোগ করে দিই, এটা আবার 9/4 g² আসছে, আর এখানে আছে তোমাদের g², তাহলে যোগ করেছে 13/4 g², এইটা। সো যদি এরকম হয় তাহলে দেখো আমি 13 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে দেখো এটা 1 হয়ে যাবে, এখানেও আমাদের 13টা, সো এটাই করি আমি 13 দ্বারা ভাগ করে দিলে এরকম দেখো, এটা হচ্ছে মাইনাসের এটা চলে যাবে আর কি, তাহলে হাফ জি প্লাস 1, এইটুকু দেখো ছোটো হয়ে গেছে ইকুয়াল টু প্লাস মাইনাস, সো 13 দ্বারা ভাগ করলে নিচে একটা 13 থাকবে, এখানে আবার একটা 13 আছে, তাহলে প্লাস মাইনাসে তোমাদের হাফ জি থাকবে আর কি, হাফ জি, বুঝতে পারছো? সো এখন দেখো আমাদের দুইটা মান আসছে, মানে তোমাদের জি এর আমি কিন্তু দুইটা মান নিতে পারবো, একটা হচ্ছে প্লাস মান, একটা মাইনাস মান, তবে আমাদের মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না কেন সেটা বলতেছি, মাইনাস মান গ্রহণযোগ্য নয়, মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। আমি প্লাস নিয়ে কাজ করি, দেখো আমি যদি প্লাস নিই তাহলে হাফ জি প্লাস 1 ইকুয়াল টু তোমাদের হবে প্লাসের হাফ জি, এরকম, তাহলে প্লাস নিয়ে কাজ করে এরকম আসে, মাইনাসের হাফ জি প্লাস 1 ছিল ইকুয়াল টু হাফ জি, তাহলে তোমাদের এখানে দেখো হাফ জি কিন্তু কাটা, তাহলে না সরি হাফ জি, আর এটা পাশে নিয়ে আসলে প্লাস, তাহলে তোমাদের শুধু জি ইকুয়াল টু 1 আসে। সো কেন আমি মাইনাসটা নিলাম না, মাইনাসটা নিলে একটা ঝামেলা আছে, দেখো কি কেমন হয় যদি মাইনাসটা নিয়ে কাজ করতাম, মানে তোমাদের অসাধারণ কিছু জিনিসপত্র আসবে, মানে এরকম আসবে 1 = 0 চলে আসবে। যেমন দেখো আমি এরকম একটু রাফ দেখাই দিই, যেমন যদি আমি মাইনাসটা নিয়ে কাজ করতাম, যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে এরকম আসে তোমাদের, দেখো এটা আসছে তোমাদের হাফ জি, এরকম আসবে জি প্লাস 1 ইকুয়াল টু মাইনাসের হাফ জি, সো হাফ জি কিন্তু আমার কাটা চলে যেতে আসে, মানে এটা কাটা চলে গেলে তাহলে 1 = 0 আসে, এরকম আসে। সো 1 = 0 কি কখনো হয়? এটা তো কখনো হয় না, তার মানে মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। আর নাহলে উভয় পাশে তুমি কী করতে পারো, দেখো 1 = তুমি উভয় পাশে 52 যোগ করতে, মানে আমি একটা মজা করতাম আর কি ছোটোবেলায়, এটাকে ধরো উভয় পাশে আমি 52 যোগ করে দিই, তাহলে 1 প্লাস এরকম 1 + 52 ইকুয়াল টু তোমাদের 0 + 52 এরকম। সো এটা আসলে আমাদের কী আসে 53 ইকুয়াল টু 52। সো আমরা ছোটোবেলায় বলতাম যাহা 52 তাহাই 53, যাহা 53 তাই 52 এরকম বলতাম। সেটা তো হয় না, হ্যাঁ সেটা তো হয় না এরকম, এর জন্য মাইনাস মানটা গ্রহণযোগ্য না। তো আমাদের যে = 1 আছে, তাহলে আমি এই মানটা আমি যদি এখানে বসাই দিই আমাদের 4 নং সময়, তাহলে এফের মানটা পাওয়া যাবে, তাহলে কেন্দ্র কিন্তু আর বের হয়ে যাবে। সুতরাং তুমি দেখ 4 নংয়ে আমি যদি 4 নংয়ে জি = 1 বসিয়ে তোমাদের আর এফ ইকুয়াল টু কত আসে দেখো, এখানে তোমার ছিল 3/2 জি, তাহলে 3/2 আসে, 2 × 1, সো 3/2, সো
দেখো আমার দুইটা মানে বের হয়ে গেছে। সো এবার আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তোমাদের প্লাস হচ্ছে তোমাদের 2x প্লাস হচ্ছে তোমাদের, এটা দেখো 2 কাটা যাবে, তাহলে এখানে 3y আসবে শুধু, ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। সো এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, দেখো একদম কঠিন ছিল না, এখানে শর্ত দুইটা একটু কঠিন ছিল, এই জন্য আমি মেনলি ছবিটা আঁকছি। ছবিটা তোমাদের আঁকা দরকার সবসময়। সো এখানে প্রথম বলছে যে এটা মূলবিন্দুগামী, এই জন্য আমি সি ইকুয়াল টু 2 বসাই দিয়েছি। দেন হচ্ছে তোমাকে বলছে একটা ব্যাসের সমীকরণ আমাকে দিয়ে দিচ্ছে, একটা স্পর্শকের সমীকরণ। সো ব্যাস সমীকরণটা আমাকে ইজি লাগছে কেন, কারণ এখানে আমার ধ্রুবপদ ছিল না, আমি ধ্রুবপদ ছিল না বলে আমি বুঝে গেছি এটা মূলবিন্দুগামী একটা ব্যাস। তারপর আমি স্পর্শকটা দিচ্ছি, স্পর্শকে আমি ঢাল দেখে বুঝতে পারছি এই স্পর্শকটা যাবে এইভাবে। সো প্রথমে আমার ব্যাসের, যেহেতু ব্যাস, তাহলে অবশ্যই বৃত্তের কেন্দ্র দ্বারা আমাকে কী হবে, সিদ্ধ হবে। সো এটা দিয়ে আমি একটা সমীকরণ বানিয়ে নিয়েছি এখানে, এই যে একটা সমীকরণ বানিয়েছে। দেন হচ্ছে আমি স্পর্শক নিয়ে কাজ করি। সো আমি তো সবসময় জানি স্পর্শক হতে আমার কেন্দ্রতে স্পর্শক লম্ব দিই, তার ভিত্তির ব্যাসার্ধের সমান হবে। সো সেটা নিয়ে আমি কাজ করছি, কাজ করে জাস্ট আমি এখানে এফের মানটা বসাই দিই। সো সাজাই করলে এটা, সো এটা হচ্ছে ক্যালকুলেশনটা একটা কঠিন, আর কিছুই না। এটা গেল তোমাদের 18। পরে তোমাদের 19 নং হচ্ছে তোমাদের 4.1 অঙ্ক। তোমাদের এখানে তবে অনেক ইম্পর্টেন্ট আর কি, কারণ হলো তোমাদের 4.1 মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সাথে মিলিয়ে এই অঙ্কটা বানাইছে, মানে তোমাদের 19 নাম্বার, বুঝতে পারছো? সো অনেক সময় দেখা যায় যে তোমাদের সারা দুইটা চ্যাপ্টার থেকে তো অঙ্ক দিতে পারে না, 4.1 আর 4.2। সো দুইটা যদি মিলাই দিয়ে যায় তাহলে 19 নাম্বার টাইপের মতো দেয় আর কি। সো ওই যে দেখো আমরা 19 নাম্বারে যে করছিলাম, তোমাদের মনে থাকে যে এক্স অক্ষ স্পর্শ করে বা ওয়াই অক্ষ স্পর্শ করে, হ্যাঁ। সো এগুলোর সাথে একটু মিক্স করে 19টা বানাচ্ছে। সো 19-এর 1 নম্বর দেখো, তাহলে দেখো 19 নম্বর কী বলছে যে 3, বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটি এক্স অক্ষকে 2, 0 বিন্দু স্পর্শ করে। আচ্ছা, স্পর্শ বিন্দু দ্বারা দেওয়া আছে এরকম। সো বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। সো এটা হচ্ছে ব্যাপার। একবার পরও বলছে যে 3, 1 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটি এই বিন্দু গমন করে এক্স অক্ষে এত বিন্দু স্পর্শ করে, এটা বুঝতে পারলাম। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, আচ্ছা বুঝতে পারলাম। মূল বিন্দু দিয়ে গমন করে অপর স্পর্শের সমীকরণ নির্ণয় করো। সো দেখো একটা স্পর্শক হচ্ছে আমার, দেখো এক্স অক্ষ, আর আরেকটা স্পর্শক সমীকরণ নির্ণয় করতে বলছে মূল বিন্দু গমন অপর। সো এটা দেখো বইটাও আসছে, খুব ভালো অঙ্ক। সো এটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যেমন 19-এর 1। সো তোমাদের এখানে মেইনলি হচ্ছে এই যে এই পর্যন্ত দিচ্ছে যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এত বিন্দু এবং এক্স স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের 4.1 পর্যন্ত। আর মূল বিন্দুতে গমন করে অপর স্পর্শ করে, এটা হচ্ছে তোমাদের 4.2। সো এটা হচ্ছে মানে দ্বিতীয় অংশ হচ্ছে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। তাহলে দেখো 4.1 আর তোমাদের 4.2 মিলিয়ে দিচ্ছে আর কি। সো দেখো ছবিটা একটু আঁকার চেষ্টা করি, এরকম। সরি, এটা হচ্ছে আমার বৃত্তটা, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে, আমি জানি না এটা বৃত্তের কেন্দ্র কি, তাহলে সি ইকুয়াল টু আমি ধরবো -g, এরকম। সো এখন কথা হচ্ছে আমার বিন্দুটা দেখো কোথায়, আমাদের বলছে 3, 1 বিন্দু। সো 3, 1 বিন্দু, সো 3, 1 বিন্দু কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে। সো এটা ধরো আমার 3, 1 বিন্দু আর কি, 3, 1 বিন্দু, এটা কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে। সো বৃত্তটা কিন্তু আমার ফোর্থ কোঅর্ডিনেটে থাকার সম্ভাবনা আছে, হ্যাঁ। সো এখন বৃত্তটা হচ্ছে আমার এক্স অক্ষকে 2, 0 বিন্দু স্পর্শ করে। সো এটা আমার ধরো এক্স অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা ধরো ওয়াই অক্ষ আর কি।
এটা হচ্ছে y অক্ষ। সো এটা হচ্ছে ব্যাপার। সো x অক্ষে 2,0 বিন্দু স্পর্শ করে, আর সে 3,-1 বিন্দুগামী দিয়ে গমন করে। সো এটা হচ্ছে আমাদের তোমাদের ধরো 2,0। বুঝতে পারছো এটা কেন 4 পয়েন্টে আসছে? কারণ দেখো আমার এই বিন্দুটা দেখে বুঝতে পারতেছে যে এটা উপরে হবে না নিচে হবে, মানে এই বিন্দুতে গমন করতেছে। নিচে যদি হয় তাহলে তো এক্স অক্ষকে ছেদ করে চলে আসে, সো এক্স অক্ষকে তো স্পর্শ করাতে হবে, সেই জন্য আমরা এখানে আসছে। এটা হচ্ছে আমাদের পি 2,0 বিন্দু এরকম। সো এখন তোমাদের বৃত্তের কেন্দ্র যদি হয় মাইনাসের জি কম মাইনাসের, তাহলে তোমাদের এই যে দূরত্বটা আছে দেখো, আমরা কিন্তু জানি যে এই দূরত্বটা হচ্ছে তোমাদের মাইনাসের জি, আর এই দূরত্ব হচ্ছে তোমাদের মাইনাসের এফ, এটা কিন্তু আমরা জানি। সো দেখো এটা যদি হয় এরকম, এটা আছে এই দূরত্বটা কিন্তু মাইনাসের এফ, আর এটা হচ্ছে আমাদের মাইনাসের জি, বা এটা হচ্ছে মাইনাসের জি। সো যদি মাইনাসের এফ হয় তাহলে দেখো এটাই কিন্তু আমাদের 2 বলতে পারো। মানে তোমাদের এই ওপিটা হবে হচ্ছে তোমাদের মাইনাস জি, আর পিসিটা হবে হচ্ছে মাইনাসের এফ আর কি। হ্যাঁ, সো স্পর্শবিন্দুতে আমাদের 2,0 মানে বলে দিছে ও স্পর্শবিন্দু তোমাদের 2,0। সো স্পর্শবিন্দু 2,0 বলতে বলেছে যে স্পর্শবিন্দুর ভুজ আর কেন্দ্রের ভুজ কিন্তু তোমাদের সমান, তাহলে মাইনাসের জি ইকুয়াল টু আমি বলতে 2। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা সি ইকুয়াল টু, এটা আমরা আগে জানতাম যে এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর ভুজ, মানে স্পর্শবিন্দুর ভুজ আর সবসময় কি স্পর্শবিন্দুর ভুজ আর কেন্দ্রের ভুজের সমান হয়। তাহলে সি ইকুয়াল টু, এটা আমি অলরেডি বুঝে গেলাম, এটা হচ্ছে 2। এখন এফটা আমি জানি না যদিও। সো এখন দেখো এটা আমি বুঝতে পারলাম যে আমার মাইনাস জি হচ্ছে 2। হ্যাঁ, সো এখন আরেকটা জিনিস আমি জানি, যেহেতু সে আমাকে এক্স অক্ষকে স্পর্শ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তোমাদের জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, এটাও কিন্তু আমরা জানি। সো দেখো তাহলে জি স্কোয়ার যদি সি হয়, তো এখানে বলতে পারি কিছু জিনিস আমি লিখে দিই। এখানে তোমাদের মাইনাসের জি ছিল 2, তাহলে তোমাদের জি ইকুয়াল টু মাইনাসের 2। সো আবার জানি তোমাদের সি ইকুয়াল টু জি স্কোয়ার বলতে পারো, তাহলে সি ইকুয়াল টু আসছে 4। দেখো দুইটা জিনিস আমি পেয়ে গেছি, মানে সি এর মানও পেয়ে গেছি আর জিটাও পেয়ে গেছি। সো লাগবে শুধু তোমাদের এফ, এটা হচ্ছে ব্যাপার। আর মেন কথা হচ্ছে আমরা তো জানি যে তোমাকে যদি স্পর্শবিন্দু বলে দেয়, মানে এক্স অক্ষকে স্পর্শ করে স্পর্শ বিন্দুটা বলে, তাহলে আমি দুইটা জিনিস জানি, এক নম্বর হচ্ছে জি জানি আর একটা হচ্ছে সি জানি। আর তোমাকে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করার স্পর্শবিন্দু বলে দেয়, তাহলে আমি এফ জানি আর হচ্ছে সি জানি। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার, আমরা দুটা জিনিস আছে। সো এখানে একটা আনউন আছে, মানে এফটা আনউন আছে। সো এফটা আনউন আছে, সো আমাকে একটা শর্ত জানলে হয়। ও বলছে আমাদের এই বৃত্তটা হচ্ছে 3,-1 বিন্দুগামী। হ্যাঁ, সো এটা কিন্তু আমি জানি। সো তাহলে আমরা এই 3,-1 দ্বারা তোমাকে সিদ্ধ করে দেবো আর কি। সো তাহলে দেখো বিষয়টা কীরকম আসে। যদি বলি যে এই বৃত্তের সমীকরণ হচ্ছে তোমাদের ছিল এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সো এটা ছিল আমার 1 নং বৃত্ত। যদি বৃত্ত হয় তাহলে আমি এখন কিন্তু এফটা বের করতে পারবো। তোমরা বলতে পারো যে আমার এই বৃত্তটা হচ্ছে, যে বৃত্তটি তোমাদের 3,-1 বিন্দুগামী হলে অবশ্যই কি আমি সিদ্ধ করতে, তাহলে এখানে বসো। তাহলে কত আছে 9 প্লাস তোমাদের 1, মানে এর জন্য, তারপর তোমাদের এখানে আছে 2gx, এক্স জায়গায় বসা হচ্ছে তোমাদের 3, আর জিটার জন্য তো জানি আমি তোমাদের জি ছিল হচ্ছে -2, তাহলে এটা আসবে তোমাদের প্লাসের, আচ্ছা এটা আমি একটু পরে করি, আগে ডিটা বসাই। তোমাদের প্লাসের 6g আসে, কারণ 2 ছিল, আর এখানে আছে এক্সের মান 3, দেন হচ্ছে তোমাদের এখানে ওয়াইয়ের ক্ষেত্রে আমি ওয়াইটা জানি না। সো 1 বসে হচ্ছে 2f, মানে -2f, যদি -1 আছে 2f, আর হচ্ছে প্লাস সির মানটা কিন্তু জানি, আমি একটু পরে বসে সেগুলো যে সেকেন্ড লাইনে বসাই, তাহলে হচ্ছে 10 আসবে। আর এখানে আছে তোমাদের কত, জি এর মানটা আমি জানি -2, তাহলে হচ্ছে -12f, আর প্লাস সির মান আমি জানি 4, তাহলে +4 = 0। সো তাহলে দেখো কত আসে এখানে তোমাদের 14 থেকে তোমাদের চলেছে 2 থাকবে, তাহলে 2 - 2f = 0, তাহলে 2f = 2 বা f = আসছে 1।
সো এফের মান আমি পেয়ে গেছি। সো বৃত্তের সমীকরণ কিন্তু আমি বের করতে, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় বৃত্তের সমীকরণ হবে তোমাদের এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আমাদের এফ এর মান আছে 1 আর যেটা হচ্ছে মাইনাসের 4x আর প্লাসের 2y প্লাস 4 ইকুয়াল টু 0। সো এটা ধরো আমার 2 নং বৃত্ত আর কি, এটাই আমাকে প্রথম অংশ চাইছে এটাই। সব বৃত্তের সমীকরণ আমি পেয়ে গেছি, এটা ছিল প্রথম অংশ, তোমাদের 4.1 থেকে আসছে। হ্যাঁ, সব বৃত্তের সমীকরণ জানলে আমি কিন্তু বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ এবার জানি, তাহলে কেন্দ্র হবে তোমাদের কত, দেখো অলরেডি আমি 2 জানি, আর একটা হচ্ছে 1, এটা আমি কেন্দ্র জানি, আর ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এছাড়াও তুমি ব্যাসার্ধ অন্যভাবে বের করতে পারো, যে এখান থেকে তোমার দেখো ব্যাসার্ধটা হচ্ছে এই মাইনাস এফ এর মান, তাহলে 1 হবে। হ্যাঁ, মাইনাস এফ এর মান, এটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ, মানে আর এটা হচ্ছে মাইনাস এফ এর মান, তাহলে এটা আমি জানি 1। সো আর ইকুয়াল টু আমাদের 1 জানি। তোমাদের এখানে সি তো আমি জানলাম 2,1, আর আর হচ্ছে আমাদের কত 1 একক, 1 একক, এটা আমি বের করে ফেলছি। বা তুমি আর ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে সিতেও ব্যাসার্ধ বের করতে পারো। হ্যাঁ, সো কারণ দেখো আমরা বলছি যে বৃত্ত যখন এক্সকে স্পর্শ করে তখন তোমাদের কেন্দ্রে যে কোটির মান সেটা হয় বৃত্তের ব্যাসার্ধের সমান। হ্যাঁ, সো এখন দেখো দ্বিতীয় অংশ আমরা বলছি যে মূল বিন্দু দিয়ে গমন করে অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সো এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ তো আমাদের এখন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো এখানে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, দেখো আমাদের এই এক্স অক্ষটাও কিন্তু মূল বিন্দু দিয়ে গমন করছে, এটা একটা স্পর্শক। সো এইটার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলে না, এখন এটা তো অলরেডি বলে দিচ্ছে আমাকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এক্স অক্ষ একটা স্পর্শক, এটা আমি জানি একটা স্পর্শক, আর এক্স অক্ষের সমীকরণ আমি জানি ওয়াই ইকুয়াল টু 0, এটাও আমি জানি ওয়াই ইকুয়াল টু 0। সো তাহলে আমি মূলবিন্দুকে আমি একটা স্পর্শক সমীকরণ আমি জানি, বলছে যে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে মূলবিন্দু দিয়ে আমার যে অপর স্পর্শক আছে, মানে এক্স অক্ষ ছাড়া অপর যে আরেকটা স্পর্শক আছে সেই স্পর্শক সমীকরণ নির্ণয় করতে হবে। সো তাহলে সেটা আমি করার জন্য যেমন মূলবিন্দুকে আমি যে কোনো স্পর্শক সমীকরণ তো জানি ওয়াই ইকুয়াল টু mx। হ্যাঁ, সো এখন সেটা আর কি কেমন হবে দেখো, আমি আগে একটু অঙ্কটা করে নিই, দেন আমি আর কি এখানে দেখাচ্ছি ওটা কেমন হবে। যেমন তুমি বলতে পারো যে মূলবিন্দুকে আমি স্পর্শকের সমীকরণ, সময়টা হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx, এটা ধরো আমার 3 নং, এটা স্পর্শক। সো আমার এখানে এম এর মানটা জাস্ট জানবো, বা আমি এটাকে একটু সাজিয়ে লিখলে এরকম আসে যে mx মাইনাসের ওয়াই ইকুয়াল টু 0। সো যেটা বলে এরকম লিখলাম। এখন দেখো আমরা জানি যে যদি এটা স্পর্শক হয়, সো মানে স্পর্শকটা ধরো এরকম হবে আর কি, মানে মূলবিন্দুকে আমি অপর স্পর্শ, দেখো এটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে আর এরকম আসবে। সো এটা আমি এখানে এঁকে দিই এরকম, দেখো অন্য কিন্তু মূলবিন্দু দিয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু mx, ওয়াই ইকুয়াল টু mx। যাই হোক, এটা আমার স্পর্শক, অপর স্পর্শক। সো আমি তো জানি যে কেন্দ্র থেকে আমাদের এইখানে যে স্পর্শকের লম্ব দূরত্ব, এটা স্পর্শকের লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের ডি লম্ব দূরত্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। সো সেটা দিয়ে কিন্তু আমার হয়ে যায়, আমি এমন মানটা বের করতে পারবো। সো ডি ইকুয়াল টু আর দিয়ে আমি এমন মান বের করতে পারবো আর কি। সো দেখো এরকম আসে, তাহলে যদি করি এটাকে এরকম লাগতে হচ্ছে 3 নং, তাহলে 3 নং স্পর্শকের তোমার বৃত্তের কেন্দ্র হতে তোমার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, আর তাহলে তুমি বলতে যে 3 নং স্পর্শকের তোমার যে লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 এককের সমান হবে। সো এটা লিখতে পারি, সুতরাং বি ইকুয়াল টু
আর তাহলে ডি ইকুয়াল টু আমি এখানে এরকম বসতে প্লাস মাইনাস, দেখো আমি সাদা লিখছি এটার জন্য, তাহলে এক্সের জায়গায় বসাবে তোমাদের কত, এখানে দেখো 2,1 ছিল, তাহলে এক্সের জায়গায় বসা 2, তাহলে 2m, এটা হচ্ছে 1। সো আর নিচে হচ্ছে তোমাদের এম স্কোয়ার প্লাস 1 এরকম ইকুয়াল টু আমাদের আর ছিল 1। সো যদি এরকম হয় তাহলে আমি যদি এটাকে স্কোয়ার করে দিতে পারি, তাহলে স্কোয়ার করলে দিলে 2m প্লাস 1 হোল স্কোয়ার, রুটটা আমি রাখবো না এই জন্য স্কোয়ার করেছি, প্লাস এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1 আসে। সো এটাকে আমি যদি করে দিই তাহলে উপরে সূত্র আসবে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 এরকম আসে, আর এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1। সো এই 1 কিন্তু কাটা চলে যায়, তাহলে কি থাকে দেখো আমাদের এম স্কোয়ার, তাহলে হচ্ছে 3m স্কোয়ার প্লাস 4m ইকুয়াল টু 0। তাহলে এরকম আসে, দেখো আমি যদি একটু এমটা কমন নিই তাহলে এরকম আসবে 3m প্লাস 4 ইকুয়াল টু 0। সো দেখো আমার এম এর দুইটা মান আসছে, একটা হচ্ছে m ইকুয়াল টু 0, একটা হচ্ছে -4/3। সো তাহলে সুতরাং m ইকুয়াল টু 0 একটা, আর একটা হচ্ছে অথবা m ইকুয়াল টু -4/3, দুইটা মান আসছে। সো এম এর মান 0 আসা মানে কি, দেখো এম এর দুইটা মান আসা মানে কিন্তু আমার স্পর্শক দুইটা, বুঝতে পারছো? সো তাহলে দেখো এম ইকুয়াল 0 আর হচ্ছে -4/3, এম ইকুয়াল টু মানে দুইটা মান আসা মানে দুইটা স্পর্শক। এখন এম ইকুয়াল 0 বসলে দেখো আমাদের কিন্তু তোমাদের এখানে y ইকুয়াল 0 আসবে, এই যে 3 নং সমীকরণ এখানে, এই কিন্তু আমার স্পর্শক সমস্যা। সো এম ইকুয়াল 0 সমান y ইকুয়াল 0, y ইকুয়াল 0 মানে কি আমার, এটা কিন্তু এক্স অক্ষের সমীকরণ, এটা আমি আগে বলছি, একটা আমি পেয়ে গেছি। আর আরেকটা হচ্ছে তোমাদের, আর এটা কিন্তু আমাকে চায় না, বলছে যে তোমাদের অপর স্পর্শকটার সমীকরণ চাইছে মূলবিন্দুগামী, তাহলে আমি এম ইকুয়াল টু -4/3 বসলে অপর স্পর্শকের সমীকরণ পাবো। সো এই জন্য আমি বলছি ভাই তুমি বুঝো না বুঝো ম্যাথ করবা, ম্যাথ তোমাকে বুঝাই দিবে আর কি। দেখো এম এর দুইটা মানে আমি দিচ্ছি, তাহলে এম ইকুয়াল টু -4/3 বসিয়ে পাই হচ্ছে অপর স্পর্শকের সমীকরণ, অপর স্পর্শকের সমীকরণ। সো এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু আমাদের mx -4/3x, তাহলে এটা হচ্ছে আমাদের 3y ইকুয়াল টু -4x। সো এটাকে আমি করলে 4x প্লাস 3y ইকুয়াল টু 0। তারপর এই সমীকরণে আমাদের কোনো ধ্রুবক পথ নাই, অবশ্যই এটা মূলবিন্দুগামী। সো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কেন? কারণ এটা 4.1 আর 4.2কে মিক্স করে বানাইছে, বুঝতে পারছো? সো এটা গেল তোমাদের কত 19 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক, 3 স্টার দেওয়া। 18 নম্বর 3 স্টার দেওয়া, কারণ এটার ক্যালকুলেশন একটু কঠিন ছিল। সো 19 নম্বর ক্যালকুলেশন সহজ, বাট এটা একটু দুইটা চ্যাপ্টার মিলিয়ে দিচ্ছে, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। সো 20 নম্বর দেখতে পারো যে কি বলছে যে 3,7 এবং 9,1 বিন্দুদ্বয়ের সংযোগের একটি ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। এটা তো একদম আগের অঙ্ক, তোমাদের এরকম আমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে হবে এবং প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইকুয়াল 4 এর ওই বৃত্তের একটি স্পর্শক বিন্দুটি নির্ণয় করো। অনেক কিছু বলছে, বাট সব কিছু পুরাতন জিনিসপাতি আর কি। সো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে আমাদের 4.1 এর অঙ্ক, মানে প্রথম অংশটা। এখানে আসলে এই অঙ্কটাকে 3টা অঙ্ক বানাইছে, এটা হচ্ছে ব্যাপার। 20-এর 1, সো এখন দেখো যেমন আমাকে বললো এটা হচ্ছে একটা বৃত্ত, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, এটা একটা বৃত্ত। সো ধরো এটা আমাকে দুইটা বিন্দু দিয়েছে, সো এইরকম ধরো এটা আমার কেন্দ্র। সো কেন্দ্র দিয়ে আমার গমন করে একটা ব্যাস যদি আঁকি, এটা হচ্ছে আমার একটা ব্যাস। সো ব্যাসের প্রান্তবিন্দু দিচ্ছে হচ্ছে এরকম, একটা হচ্ছে 3,7, এটা হচ্ছে ধরো 3,7, আর আরেকটা দিচ্ছে তোমাদের কত 9,1। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি কিন্তু এই বৃত্তে এটা হচ্ছে আমার ব্যাস, এটা কেন্দ্র দিচ্ছে। সো আমি জানি না কেন্দ্রটা কত, তবে কেন্দ্রটা আমি বের করতে পারবো, সমস্যা নেই। এটা হচ্ছে আমার ব্যাস। সো এটা হচ্ছে আমার একটা ব্যাস, তাহলে আমি কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে পারি। সুতরাং আমাদের তুমি বলতে পারো যে 3,
7 ও আমাদের ধরো 9,1 মানে বিন্দু বা ব্যাস প্রান্ত বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমাদের এরকম যে যদি মনে থাকে তোমাদের x - x1 তাহলে x - 3, x - x2 তাহলে x - 9 প্লাস এর y - 1, y - 7, y - y2, y - 1 ইকুয়াল টু 0 ছিল। সেটা যদি হয় তাহলে দেখো এরকম করা যায়। আমি যদি একটু গুণ করে দিই, সো এটা কি করা যায় দেখো, তোমাদের এটা যদি গুণ করি তাহলে এরকম হয়। ক্যালকুলেশন করে যদি আমি একটা লাইন কম করি তাহলে এরকম আসবে যে x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0। সো একটা লাইন কম করছি আমি তোমাদের ক্যালকুলেশন করে আর কি। সো এটাকে আমি একটু সাজায় লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরকম আসছে। একটা লাইন আমি স্কিপ করছি, তোমরা এখানে গুণ করে করতে পারো, দেন ক্যালকুলেশন করলে এটাই আসবে। সো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সো এটা আমাদের একদম মানে প্রথম প্রশ্নের আনসার আর কি, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করে দেন প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 রেখাটি এর ভিতরে একটি স্পর্শক। সো রেখাটির ভিতরে একটি স্পর্শক তা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, সো এখন দেখো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমি এখন বের করতে পারবো। সো এটার কেন্দ্র হবে এটা, কেন্দ্র হবে তোমাদের কত 6, তোমাদের 4, আর ব্যাসার্ধ হবে হচ্ছে তোমাদের আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে হচ্ছে তোমাদের এরকম আসে 36 প্লাস হচ্ছে তোমাদের 16 মাইনাসের 34, তাহলে আর ইকুয়াল টু কত আসবে তোমাদের দেখো এখানে 16, এটা হচ্ছে তোমাদের কত 10 করলে হচ্ছে তোমার 46, 52 মাইনাস 34। সো এটা আসবে তোমাদের যদি করি তাহলে 3√2 একসাথে করলে এত একক। সো এটার ব্যাসার্ধ আমি পাই, তাহলে এটা কেন্দ্রটা পাইছি কত আমাদের 6,4 আর ব্যাসার্ধ আমি পাইছি হচ্ছে তোমাদের এরকম, এটা হচ্ছে ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আমি পাইছি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3√2 এইটা। সো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমি বের করি। সো আমাকে বলছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখাটির বৃত্তকে স্পর্শ করলে তোমাদের কি হবে দেখো, যে কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান হবে। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি এটা ধরে যদি স্পর্শ করলে আমি ডি ইকুয়াল টু আর দেখাবো, এটা ধরে আমার একটা স্পর্শক। সো এটার সমীকরণ দিচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। সো এটা আমার 2 নং একটা স্পর্শক দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা একটা স্পর্শক। সো এখন আমাকে প্রমাণ করতে হবে যে দেখো এই দূরত্বটা কিন্তু আমার ডি, এটা ডি। সো আমাকে ডি ইকুয়াল টু আর দেখাতে হবে, বুঝতে পারছো? সো ডি ইকুয়াল টু আমাকে 3√2 দেখাতে হবে। সো এটা দেখালে কিন্তু প্রমাণ হয়ে যায়। বলতে পারো যে আবার তোমাদের 2 নং সরলরেখাটি 1 নং বৃত্তের স্পর্শক হলে স্পর্শক যদি হয় তাহলে আমাদের ডি ইকুয়াল টু আর হবে আর কি, আর হবে। সুতরাং তুমি ডি ইকুয়াল টু এখানে বসাইতে পারো। এরকম মডুলাস নিয়ে কাজ করি। দেখো এখানে এই সমীকরণের জাস্ট তুমি এটা বসাতে পারো। এটা 6 প্লাস 4 মাইনাস 4, তাহলে 6 প্লাস 4 মাইনাস 4। সো এটা 4 4 কাটা যায়, এটা আছে 1 প্লাস 1 মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এরকম। সো এটা বা ডি ইকুয়াল টু উপরে কত আসে দেখো 4 4 কাটা, তাহলে 6, এটা 6 এখানে √2, 6√2। তাহলে এটাকে আমি যদি করি তাহলে ডি ইকুয়াল টু আসবে তোমাদের 3√2 এরকম আসে।
সো দ্যাট 3√2 ছিল আমার ভিতরে ব্যাসার্ধ। এই যে দেখো, তার এটাকে ডি ইকুয়াল টু আর বা ধরুন ডি ইকুয়াল টু আর প্রমাণ হয়ে গেছে আর কি। সো এটা গেল আমাদের স্পর্শক। দেন আমাকে কি বলছে যে স্পর্শ বিন্দুটি নির্ণয় করতে বলছে আর কি, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে তৃতীয় আরেকটা স্পর্শ বিন্দু চাইছে আর কি। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে এখানে এটার সমীকরণ যদি আছে, তুমি কী করতে পারো, ব্যাসটার সমীকরণ বের করতে পারো। কারণ দেখো, এটা হচ্ছে আমাদের এটার উপর লম্ব আর হচ্ছে এই বিন্দুগামী। সো এটা কিন্তু আমরা বের করতে পারি, মানে ব্যাসের সমীকরণ দেয় দুইটাকে সমাধান করলে করতে পারবো আর কি। সো কারণ এই দুইটাকে সমাধান করলে আমি ছেদ বিন্দু পাবো এটা। সো সেটাই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। সো এরকম হবে যে তুমি বলতে পারো যে মানে 3 নম্বর অঙ্কটা আবার যে 2 নং সরলরেখার লম্ব সরলরেখার লম্ব রেখার মানে যেটা হচ্ছে ব্যাস, লম্ব রেখার সমীকরণ। সো এটা হচ্ছে তোমাদের এরকম যে দেখো, এটা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে আর কি। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। সো কে মান ডিরেক্ট বের করতে হবে, কারণ এটা হচ্ছে কেন্দ্রগামী। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে ছিল 6,4, তাহলে 6 - 4 মানে হচ্ছে তোমাদের 6 - 4, তাহলে 2 থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে ধরো 3 নং। সো এবার তুমি এই 2 নংকে এটাকে আর এটাকে সমাধান করলেই স্পর্শবিন্দু এটা পেয়ে যাবা। করার জন্য অনেক মেথডে করতে পারো, কোনো আপত্তি নাই আমার। এখন দেখো আমাদের এটা মানে এই দুইটার ছেদ বিন্দু হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুটা আর কি। সো সেটার জন্য আমি কি করি, দেখো এখানে আমাদের দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমি দুটাকে যোগ করে দিই, তাহলে দেখো আমাদের ওয়াইটা কাটা যায়। তাহলে এরকম 2 আর 3 যদি যোগ করি, 2 + 3 করে দিলাম, তাহলে আমাদের এটা আসবে 2x। কারণ এখানে দেখো আমার x 2x আর ওয়াইটা কাটা যায়। আর এটা হচ্ছে তোমার -4, এখানে হচ্ছে -2, তাহলে -6 0। তাহলে 2x = 6 বা x = আসছে আমাদের 3, x 3 আসছে। আর হচ্ছে তোমাদের এটা 2 নং সমীকরণ যদি আমি x = 3 বসাই দিই, তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এরকম ছিল। এই আসলে x = 3 বসিয়ে, তাহলে 3 + y = 4 বা y = আসলে তোমাদের কত 1। সো এটা আমার হয়ে গেছে স্পর্শটা এবং স্পর্শ বিন্দু। পেয়েছে x, y = 3, 1। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের 3,1 বিন্দু। এটাই আমাদের স্পর্শ বিন্দু। সো এটাও তোমাদের শেষ হলো। সো এটা হচ্ছে ব্যাপার। বাকি অঙ্কগুলো তোমরা পারবা নিজেরাই। সো তোমরা সবসময় চেষ্টা করো, আমি যখন একটা চ্যাপ্টার শেষ করবো, তোমরা মানে যে কোনো একটা বইকে কমসে কম বা একবার বেশি করে হলো 20 বার শেষ করবা, যাতে তোমাদের মানে কোনো টপিক যাতে মানে অঙ্ক যদি সেম টু সেম অঙ্ক দেয়, তাহলে যদি তোমরা একদম সাথে সাথে করে ফেলতে পারো। বা তোমরা এরকম বলতে পারো যে একটা বই যখন অনেকবার করবে, তখন তোমাদের মানে ব্রেইন দেখবে কী পরিমাণ কাজ করতেছে। সো আমাদের ভাইয়া বলছে যে 20 বার করে শেষ করতে, কেউ দেখছিলাম 8 বার, কেউ 9 বার এরকম শেষ করতে, তারা অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে। তোমার টার্গেট থাকবে অলওয়েজ একটা, যে কোনো একটা বই, কেতাব স্যার বলো বা রূপন্তী বলো বা তোমাদের এসএমএস স্যার বলো, একটা বই নিয়ে চেষ্টা করবা। সো ভাইয়া যদি তোমাদের এসএমএস স্যার করে, তোমাদের এইচডাব্লিউ থাকবে কেতাব স্যার পুরোটা। হ্যাঁ, সো এটা গেলো। সো এখন দেখো আর লাস্টের 2-1টা অঙ্ক দেখা যায় তোমাদের। যেমন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের। আমি 4.1 এরকম একটা অঙ্ক ছিল, 17 ছিল, যে 25 নাম্বারটা তোমার যদি মনে থাকে, যে 25-17 নাম্বারটা ছিল আর কি। হ্যাঁ, যে আমরা আগে করছিলাম। এখানে দুটো বৃত্ত দেওয়া থাকে। সো এই হচ্ছে ব্যাপার। মানে কিছু কিছু বৃত্ত আসলে এরকম থাকে যে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে সেই টাইপের। দেখো এখানে দুইটা বৃত্তের সমীকরণ দিয়েছে, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা
যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তোমাদের এটা আমি করাইছি যদিও 4.1-এ। সো এটা আমি যদি একবার একটু দেখাই দিই, যেমন এখানে 1 আর 2 নং বৃত্তটা পরস্পরকে ছেদ করবে আর কি। সো দুটো বৃত্ত পরস্পর ছেদ করলে সেই ছেদবিন্দু দুটাকে আমরা যোগ করে দিব, এবং তোমরা কী করতে পারো যে যোগ করে দিলে আমাদের যে জ্যাটা পাবো সেটা করলো সাধারণ জ্যা আর কি। সো সাধারণ জ্যার সমীকরণ আমরা খুব সহজে বের করতে পারি। সো এরকম দেখো, আমি যদি একটু দেখাই তোমাদের, মানে 25, মানে এটা একটু মনে রাখবা যে 4.2-এর 25 আর হচ্ছে তোমাদের 4.1-এর 17 সেম, বুঝতে পারছো? সেম। সো সেটা একটু দেখা দিচ্ছি, যদি এরকম মনে থাকে তাহলে এটা 25 আর কয় পেজটা আছে, একটা 2টা হবে কিনা শিওর না। আচ্ছা যাই হোক, যেমন গিভেন দেওয়া আছে 2টা বৃত্তের সমীকরণ, x স্কোয়ার প্লাস এর y স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 = 0। এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত। আর আরেকটা বৃত্ত দিচ্ছে এরকম যে x স্কোয়ার, আমি জাস্ট একটু ডিভিড করাইতেছি, এটাকে প্লাস y স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 = 0। 2 নং, 1 নং আর 2 নং। সো এখন আমার ধরো দুইটা বৃত্ত এরকম, এবং এটা একটা বৃত্ত, এটা ধরো আর একটা বৃত্ত। সো দুইটা বৃত্ত আছে, এই বৃত্ত এটা হচ্ছে আমার ওর কেন্দ্র, এটা ওর কেন্দ্র। সো এই দুইটা বৃত্ত দেখো পরস্পর কিন্তু পরস্পরকে ছেদ করছে আর কি, এ আর বি বিন্দুতে। এ আর বি বিন্দুতে মানে 1 নং আর 2 নং বৃত্ত পরস্পরকে ছেদ করছে। এটা ধরো আমার 1 নং বৃত্ত, এটা আমার 2 নং বৃত্ত। সো ছেদ করছে, দুটি বৃত্ত পরস্পর ছেদ করলে আমি কী করছি, ছেদ বিন্দুটি যোগ করে দিই, তাহলে সেটাই হবে আমাদের সাধারণ জ্যা। দেখো এটা আমি যোগ করে দিলাম, এটা সাধারণ জ্যা। কারণ কেন, দেখো এটা আমার এই বৃত্তেরও 1 নং বৃত্তেরও জ্যা, আবার 2 নং বৃত্তেরও জ্যা, তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। এটাকে আমরা বলছি সাধারণ জ্যা, সাধারণ জ্যা, সাধারণ জ্যা। সো তোমাদের এটা আমি যেহেতু আগে করেছি এত ডিটেলস বলতেছি না। সো সাধারণ জ্যার সমীকরণ আমরা তো আগে বের করতে পারি একদম সহজেই। যেমন আমাদের এরকম ছিল যে তুমি যদি এই দুইটাকে মানে বিয়োগ করে দাও, তাহলে মানে বড়টা থেকে ছোটা বিয়োগ করো, তাহলে হয় যেমন আমি যদি 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে মানে x স্কোয়ার y স্কোয়ার এগুলোকে আমি বাদ করতে হবে, কারণ আমি জানি যে একটা যা আছে সরল রেখা, সেখানে x স্কোয়ার y স্কোয়ার থাকবে না। সো আমি যদি এরকম করে 2 - 1 করে দিই, তাহলে সাধারণ যেটা আমার বের হচ্ছে, তাহলে এটা দেখো সব কাটা যাবে। এখানে থাকবে কি 2x, এখানে এটা y কাটা দিতেছে, এখানে থাকবে 1, তাহলে 2x প্লাস 1 = 0। 3 নং, এটা হচ্ছে সাধারণ জ্যা বা সাধারণ জ্যার সমীকরণ, যা এর সমীকরণ। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যার সমীকরণ। আমাকে সাধারণ জ্যার সমীকরণ চাই না, ও আমাকে বলছে যে এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে, মানে এবিকে আমি ব্যাস ধরে কী করবো, একটা বৃত্ত আঁকবো। সো এবি এর একটা মধ্যবিন্দু নিয়ে ধরো, আচ্ছা এটাকে একটু অন্য কালার নেই, সো এবির মধ্যবিন্দু ধরো এখানে আর কি, এখানে একটা বিন্দু। সো এবির মধ্যবিন্দু সি হল, সো আমি সি এ বা সি বি এর সঙ্গে ব্যাসার্ধ নেব আর কি। ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দেবো। এটা পরীক্ষায় আসে অনেক, মানে ভালো করে আসে, এর জন্য আমি 2বার দেখাইছি। সো এটা হচ্ছে আমাদের দেখো এবি এর মধ্যবিন্দু নিয়েছি, এবির মধ্যবিন্দু নিয়ে আমি জাস্ট সি এ বা সি বি সমান ব্যাসার্ধ নিয়ে কী করছি, একটা বৃত্ত এঁকে দিয়েছি, বা আর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, সি এস সি বি = আর। তো হ্যাঁ,
সো একটা বৃত্ত আছে, তাহলে দেখো আমাদের এই যে এই বৃত্তটা আছে, লাল বৃত্তটার সমীকরণ আমাকে চেয়েছে। সো এই বৃত্তের সমীকরণটা মানুষ তিনভাবে বের করে। এক তো তুমি কি করবা যে এই 1 নং বৃত্ত ও 2 নং বৃত্ত দুটোকে সমাধান করবে, দেন ছেদবিন্দু এ আর বি বের করবে, দেন হচ্ছে তোমাদের এ বি কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে তুমি কী করবে, ছোট্ট বা 3 নং এই বৃত্তের সমীকরণ নির্ণয় করবে। তবে এটা খুবই জঘন্য নিয়ম আর কি, হ্যাঁ। সো তোমাদের কারণ দেখো এখানে আমাদের সমাধান করতে গেলে দেখো এক্সেস ওয়াশ করে থাকলেও রূপ চলে আসবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে যায় এখানে, হ্যাঁ। সো 2 নম্বর হচ্ছে সমাধান না করে আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা তো জানি যে দুটো বৃত্ত যদি আমাদের এরকম থাকে যে দুটো বৃত্ত ছেদবিন্দু আমি বৃত্তের সমীকরণ বের করতে পারি। যেমন তোমাদের এরকম ছিল যে বৃত্ত 1 প্লাস কে ইন্টু বৃত্ত 2 তোমাদের যদি মনে থাকে, এরকম ছিল যে দুটি বৃত্ত ছেদবিন্দু বৃত্তের সমীকরণ, দুটি বৃত্ত ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে বৃত্ত 1 প্লাস কে ইন্টু বৃত্ত 2, মানে এই সমীকরণের লেফট সাইড। তবে এটাও কিন্তু খুবই বাজে টাইপের হবে, কারণ বৃত্তের সমীকরণগুলো অনেক বড়, তাই আমরা এই নিয়মে করি। আমরা করেছি 3 নম্বর নিয়মে। সো আমরা জানি একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কিন্তু আমরা বের করতে পারি। মানে ধরো এই একটা বৃত্ত আর এই একটা সরলরেখা। সো দেখো আমাদের এ বি কিন্তু আমার এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে গমন করছে, মানে এই বৃত্তটা, মানে আমাদের এই এ বি হচ্ছে আমাদের এই 2 নং বৃত্ত, আর হচ্ছে এই বি যে সরলরেখাটা আছে এর ছেদবিন্দু কিন্তু এ আর বি। সো এই এ আর বি বিন্দু ছেদবিন্দু দিয়ে কিন্তু আমার লাল বৃত্তের কাছে, অথবা তোমার 1 নং বৃত্ত নিতে পারো, আর এই যেটা নিতে পারো এই যে বা এই সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমাদের যেটা সহজ সমীকরণ আমরা সেটা নিয়ে কাজ করি। তো সেটাই আর কি দেখাবো আমি এখানে। তাহলে দেখো আমি এরকম বলতে পারি যে এই বিটটা হচ্ছে এরকম। আমরা একটা মেথড ঠিক করি, তোমাদের টোটাল 3টা মেথড দেখাইছি, মেথড 03। সো এরকম করতে পারি, সেটার সমীকরণ ছিল এরকম যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0 এরকম। সো দেখো 2 নং বৃত্ত আর আমার সাধারণ যে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ দিয়ে করতে পারো, বাট আমরা তোমাদের এটা দিয়ে করি, হ্যাঁ। 1 নং বৃত্ত দিয়ে কারণ করি 1 নং বৃত্তে আমার 1 নং বৃত্তের সমীকরণটা একটু সহজ, এটা একটু বেশি বড়। সো এটার জন্য আমি যেমন তুমি এরকম বলতে পারো যে 1 নং বৃত্ত এবং তোমাদের 3 নং সাধারণ জ্যা এর ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সো সেটা আমাদের কি ছিল যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। সো সেটা যদি আমি একটু বসাই দিই, সো আমরা 1 নং বৃত্ত আর 3 নং সাধারণ জেনেছি। সো তাহলে আমাদের এরকম ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে 2x প্লাস 3y, তাহলে প্লাস 2x প্লাস 3y প্লাস 1, তারপর প্লাস কে ইন্টু সরলরেখা আর কি, সরলরেখা 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার 4 নং। সো এই 4 নংটা কিন্তু আমাদের যে লাল বৃত্তটার সমীকরণ আর কি। সো এরকম। সো এটা হচ্ছে আমাদের, এখন দেখো আমি কে এর মান বের করতে পারলেই হয়ে যায় আর কি। সো বৃত্তটার কেন্দ্র দেখো আমি কেন্দ্র বের করতে পারবো। সো সমীকরণ থেকে আমরা কেন্দ্র বের করা শিখছি। সো কেন্দ্র সি হবে এরকম, তুমি কী করো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করো আর ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু আমি কেন্দ্রের ভুজের কোটি পাওয়া যাব। সো দেখো এখানে আমাদের এক্স আছে কত, এখানে 2x আছে, এখানে গুণ করলে কত তোমাদের 2k x আসে। তাহলে এখানে আছে তোমাদের দেখো একটা 2k, আর এখানে আছে তোমাদের কত 2। সো এটা হবে তোমাদের 2 প্লাস 2k ডিভাইডেড বাই -2 এটা। আবার সেমভাবে তোমাদের ওয়াইয়ের জন্য এখানে আছে 3y, আর এখানে হবে কত, সরি ওয়াই কই আর, ওয়াই তো একটাই, তাহলে এটা আছে তোমাদের 3, তাহলে 3/-2 এটা হচ্ছে কেন্দ্র। এখানে অবশ্যই কে নট ইকুয়াল টু 0, কারণ কে 0 হলে আমাদের তোমাদের 1 নং বৃত্ত আর 3 নং বৃত্ত কিন্তু একটা বৃত্তই হয়ে যাবে। সো এখন দেখো আমাদের এই যে বৃত্তের তোমাদের এটা বললাম হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো আর এই বৃত্তের যে ব্যাসটা সেটা কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। সো এখন দেখো আমরা তো জানি যে 3 নং তোমাদের যে বৃত্তটা আছে এটার
তোমাদের এই 3 নং যে বৃত্তটা আছে বা তোমাদের লাল যে বৃত্তটা আছে এবি ব্যাস বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে কিন্তু আমাদের এই ব্যাসটা। সো এবি ব্যাসের সমীকরণ তো আমি জানি। সো কেন্দ্র দিয়ে গেছে মানে কি, আমাদের এই কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা আমাদের এই ব্যাসটা কিন্তু সিদ্ধ হবে, ঠিক আছে। বা তোমরা এরকম বলো যে আমাদের কেন্দ্রটা এবি রেখার উপরে অবস্থিত। হ্যাঁ, তারা সিদ্ধ করে দিতে হবে। দেখো কি আসে আমার, এটাকে একটু ক্যালকুলেশন করলে এরকম আসে বা সি, এটা আসবে যদি আমি একটু করি তাহলে এটা আসবে তোমাদের -1 মাইনাস কে, আর এটা আসবে তোমার 3/2 মানে -3/2 এটুকু। সো দেখো আমাদের 3 নং যে সাধারণ যে ছিল, মানে 3 নং সাধারণ জ্যার উপরে হচ্ছে আমাদের এই কেন্দ্র অবস্থা। যদি অবস্থিত হয় তাহলে আমার জ্যা দ্বারা মানে দেখো জ্যাটা কী ছিল আমাদের 2x + 1 = 0, তাহলে এটা আমি বসাই দিই। x জায়গায় বসাবো এই পুরোটা, y জায়গায় বসাবো এটা, তাহলে এটা 2x এর জায়গায় কী আসে দেখো এরকম আসবে তোমাদের সাধারণ জ্যা বলে স্যার 2x প্লাস তোমাদের আসবে -2 এরকম আসবে, আর প্লাস হচ্ছে তোমাদের দেখো তোমাদের কত আরেকটা +1, তাহলে এটা হচ্ছে তোমাদের এইরকম 0 এরকম আসে। 2x + 1 = 0, কারণ 1 ছিল 1 = 0 লিখতে দিছি, y তো নাই। সো এটা একটা সুবিধা হয়েছে। তাহলে দেখো আমার এখানে 2k, তাহলে 2k = কি আসে দেখো 2k = এখান থেকে আছে -1, এই পাশে চলে গেলে মানে +1। কীভাবে +1 হয়, এটা 1, এটা হচ্ছে তোমাদের, তাহলে হ্যাঁ। সো এটা হচ্ছে -2, সো এটা এখানে একটা হিসাব তাহলে -1 হবে, কারণ এখানে একটা মাইনাস ছিল, তাহলে k = আমাদের -1/2 এরকম হয়। সো কে মান আমি পেয়ে গেছি, তাহলে আমি 4 নং সমীকরণে কে মান বের করে দিলেই আমার লাল বা এবি ব্যাস বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের হয়ে যায়। সো এটাই আমি করি, কেস তো শেষ। তাহলে আমি 4 নং সমীকরণ এটা বসাই দিই, তাহলে হবে x² + y² + 2x + 3y + 1 মাইনাসের দেখো আমাদের কে মান আমি করতে -1/2 পাইছি, 2x + 1 = 0। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি একটা 2 দ্বারা গুণ করে দাও, কারণ এখানে নিচে 2 আছে, তাহলে 2x² 2y² + 4x + 6y + 2 মাইনাসের কত আসে 2x -1 -2 সরি, আচ্ছা -2 দ্বারা গুণ করলে -1 হবে, কারণ 1/2 আর 2 তো কাটা চলে গেছে, = 0। সো এটাকে সাজার একটা 2x² + 2y² +2x +6y, তারপর হচ্ছে তোমাদের প্লাস হচ্ছে এখানে 2 আছে, এখানে আছে 1, তাহলে +1 = 0। সো এটাই আমাদের ওই লাল বৃত্ত বা এবি ব্যাস বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো। সো এটাই আমাদের বের করা দরকার ছিল, তবে এটা আমি আগে করেছি তোমাদের, এই জন্য এটা এত ভালো করে করে নেই, জাস্ট একটু তোমাদের একটু মনে করে দিলাম আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে তোমাদের আরেকটা সেম অঙ্ক দেখা 25টা শেষ হলো। এরপরে 4.1-এর আরেকটা অঙ্ক ছিল তোমাদের, যেহেতু এটার কাছাকাছি আর কি। 4.1-এর 17 দেখো কত, 17 দেখো 2 আর 25 কিন্তু একদম সেম অঙ্ক, এত এবং বৃত্তের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করে। দেখো একদম সেম অঙ্ক, আমি মাত্র 4.2 25 যেটা করলাম। 3 নাম্বারটা কি বলছে যে x² + y² 9 এবং x + y² + 2x + 4y + 0 বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ ও দৈর্ঘ্য চাইছে আর কি, জ্যার দৈর্ঘ্য চাইছে আর কি। সো এটা একটু ডিফারেন্ট, এটাও আমি করেছিলাম তোমাদের মেবি। সো এটা জাস্ট একটু দেখাচ্ছি, মানে 17 3টা 4.1-এর, এটা হচ্ছে 4.1-এর 17 3। সো এরকম আমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে x² + y² = 9। সো যদি এটা হয় তাহলে এটার কেন্দ্র কিন্তু আমি জানি 0,0, এটা জানি সি, আর এটার ব্যাসার্ধ তোমাদের ব্যাসার্ধ বের করতে হবে, কোনো সমস্যা নেই। ব্যাসার্ধ হচ্ছে তোমার r = 3, এটা আমি জানি।
সো এটাকে আমি একটু সাজালে একটা এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা ধরো আমার 1 নং বৃত্ত এবং আমাকে 2 নং একটা বৃত্ত আছে, আমাদের ছবিটা আঁকলেই হয়। সো 2 নং হচ্ছে এরকম চলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। সো এটা আমার 2 নং বৃত্ত আর কি। সো বৃত্ত দুইটি নিশ্চয়ই কিন্তু সেট করছে, তাই আমাকে কি বলছে সাধারণ জয়ের সমীকরণ বের করতে বলছে আর কি। হ্যাঁ, এটার জন্য আমার সাধারণ জয়টা এরকম বের করতে পারি। যেমন আমি কী করে 2 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে 2 মাইনাসে 3 2 মাইনাস 1 সরি যদি করে দিই তাহলে দেখা যাচ্ছে ওয়াশ কাটা যায়, তাহলে এটা থাকবে 2x আর হচ্ছে প্লাসের 4y প্লাস 4y আর হচ্ছে প্লাস 1 এসে মাইনাস 9, তাহলে কত আসে এখানে হচ্ছে তোমাদের কত মাইনাস 9 আছে। সো এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে। সো এটা হচ্ছে তোমাদের প্লাস 10 ইকুয়াল টু 0। সো 2 দ্বারা ভাগ করলে x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের তোমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন বলছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য। আমি জাস্ট একটা পেজে দেখাই যাচ্ছে, তোমাদের ছবিটা দেখলে তোমাদের বোঝা যাবে। যেমন এইরকম সো প্রথম একটা মেথড হতে পারে যে আমি বৃত্ত দুইটাকে সমাধান করব, মানে ছবিটা একটু আঁকি তাহলে বুঝবা। সো এটা ছিল এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। এটা হচ্ছে সাধারণ জ্যা। সো এটা হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র, এটা 1 নং বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 1 নং বৃত্ত, এটা 2 নং বৃত্ত। সো এটার কেন্দ্র হচ্ছে এইটা। সো এটা ছিল আমাদের সাধারণ জ্যা। সো এখন করছে যে সাধারণ জ্যা দৈর্ঘ্য নির্ণয়। এখন এরকম একটা নিয়ম মেথড হতে পারে যে তুমি 1 নং আর 2 নং বৃত্তে সমাধান করে ছেদ বিন্দু দুটা বের করো, দেন 2 বিন্দুকে আমি দেন হচ্ছে 2টি বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো আর কি। বুঝতে পারছো? সো আমরা আসলে অনুভব করবো, কারণ সমাধান অনেক কঠিন আগে বলছি। সো দেখো এখানে দুইটা বৃত্তের মাঝে কিন্তু আমাদের প্রথম বৃত্তটা সহজ, কারণ তার কেন্দ্র কিন্তু আমার 0 0 আর ব্যাসার্ধ ছিল আমাদের 3 একক। ঠিক আছে, সো এটা আমি জানি। সো এই জন্য আমি এই প্রথম বৃত্তটা নিয়ে দেখবো এটা দৈর্ঘ্যটা বের করে ফেলছি। আমরা এই বৃত্ত নিয়ে দরকার নেই, যে বৃত্তের সমীকরণটা সহজ হবে আমি ওটা নিয়ে কাজ করবো, এই জন্য আমি এটার কেন্দ্র দিলাম আর কি। সো দেখো আমাদের এই প্রথম বৃত্তের যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে আমার এই এবি সরলরেখার উপর আমি একটা লম্ব টানি, তাহলে এরকম এই একটা লম্ব, এটা একটা লম্ব টানলাম। এটা কিন্তু কেন্দ্র আর কি, এটা কিন্তু আমাদের সেন্টার ছিল। সো আচ্ছা, বৃত্তটা আমি এঁকে দিই আর কি, বৃত্তটা না আঁকলে হয় তাও এঁকে দিই। সো এটা আমি কি করছি, এই প্রথম বৃত্ত, কারণ প্রথম বৃত্তের আমার সমীকরণটা সহজ ছিল, এই জন্য এই এবির উপরে একটা লম্ব টেনে দিচ্ছে আর কি, ওসি লম্ব টেনে দিচ্ছে, এরকম বলতে পারো তুমি। সো ওসিটা লম্ব টেনছি, তাহলে দেখো আমার এবিকে কিন্তু আমাকে এই ওসিটা সমান 2 ভাবে ভাগ করছে, মানে এই অংশটা আর এই অংশটা কিন্তু আমার সমান, ওসিটা এবিকে সমান 2 ভাবে ভাগ করছে। তাহলে দেখো আমি কি করি, একটু কষ্ট করে ও আর এটা যোগ করে দিই, তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই বৃত্তের, এই যোগ করে দিলাম। তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই ছোট্ট বৃত্তের বা প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমি বলছি 3 একক। সো
সো এটা ছিল আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা এখানে বের করছি 3 একক। সো এটা হচ্ছে ব্যাপার। এখন দেখো আমরা এই যে ও যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র থেকে কিন্তু আমরা যে এবি সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারি। বুঝতে পারছো? তোমরা কি করতে পারবা যে এই ও যে কেন্দ্র আছে এটা থেকে আমার এবি সরলরেখার লম্ব দূরত্ব মানে ও সেটা বের করতে পারবো। কীভাবে করবো? কারণ আমরা লম্ব দূরত্ব শিখছি। তুমি এই সমীকরণে যা আছে 0 0 বসাই দিবা। হ্যাঁ, ওই যে আমাদের ডি দূরত্বটা ছিল ওটা দিয়ে আমি কিন্তু এটা বের করতে পারবো। হ্যাঁ, তুমি এবি সমীকরণ বা সাধারণ চার সমীকরণ যা 0 0 কিন্তু বসাই দিলে আমি কী করবো, এটা পেয়ে যাবো আর কি। বুঝতে পারছো? তাহলে তোমাদের যদি এবি সরলরেখা বা ও সেগুলো যদি ডি হয়, মানে এটা যদি ডি হয়, এই ডিটা কিন্তু আমি বের করতে পারি আর কি। হ্যাঁ, সো ডি ইকুয়াল টু আমাদের এরকম কি কত আসে দেখো, একটু করে দিই তোমাদের এখানে। এরকম কেন্দ্র 0,0 হতে আমাদের সাধারণ যেটা কত x + 2a + 5 ইকুয়াল টু 0 সরলরেখার বা সাধারণ জ্যা বা সরলরেখা বলতে তুমি সরলরেখার লম্ব দূরত্ব। এটা হচ্ছে আমাদের ডি। তাহলে ডি ইকুয়াল টু আমাদের, আমি মডুলাস নিয়ে কাজ করি, তাহলে দেখো এই সমীকরণে এটা 0 এটা 0, তাহলে শুধু প্লাস থাকবে, তাহলে 5 আর এখানে রুট ওভার আছে 1² + 2² এরকম। তাহলে এটা কি আসছে দেখো, নিচে আসবে তোমাদের √5, উপরে আসবে শুধু 5, তাহলে শুধু √5 আসবে, √5 একক। ডিটা আমি পেয়ে গেছি √5 একক, মানে ও সিগুলো ডিটা আমি কিন্তু পেয়ে গেছি। সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এখন এসি বের করতে পারবো, কারণ দেখো আমি এখানে অতিভুজ জানি, এখানে ভূমি জানি, তাহলে আমি কিন্তু লম্ব বের করতে পারবো, মানে এই দূরত্বটা বের করতে পারবো। এসিটা যদি বের করতে পারি তাহলে এসির ডাবলে কিন্তু আমার এবি। তাহলে এরকম বলতে পারো যে তোমাদের এখানে পিথাগোরাসটা অ্যাপ্লাই করে এসিটা বের করে ফেলো। আর তো জায়গা আছে এখানে করে দিই, যেমন ত্রিভুজ ওএসি তে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করবো। আপনাকে তোমার এসি ইকুয়াল টু কী আসবে দেখো, আমার এসিটা লাগবে। তাহলে এখানে যে 9 মাইনাসের এখানটা পাইছে 5, তাহলে এটা হচ্ছে 3² মাইনাসের 5, তাহলে তোমাদের এটা করবে এসি ইকুয়াল টু 9 মাইনাসের 4 মানে 2 একক। এটা হচ্ছে আমার এসি। সো তাহলে এবিটা কী হবে দেখো, এবিটা হবে আমাদের 2AC, এবিটা হবে 2AC বা 2BC যেটাই বলে। তাহলে আমরা বলতে হবে যে সুতরাং এবি ইকুয়াল টু হবে আমাদের 2AC বা এবি ইকুয়াল টু কত আসতেছে দেখো, 2AC মানে 2 × 2, এবি ইকুয়াল টু আমাদের আসতেছে 4 একক। সো এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমাদের যে দৈর্ঘ্য 4 একক এরকম আসছে আর কি। হ্যাঁ, সো এই ছিল তোমাদের মোটামুটি একটা সহজ মেথডে করা। তবে আমরা আরেকটা মেথডে করতে পারি, সেটা হচ্ছে তোমাদের দুইটা স্পর্শবিন্দু বের করে সমাধানটা করা যাবে, বাট ওটা কঠিন আর কি একটু, সেই জন্য আমরা সহজটা দিয়ে করি। সো তাহলে তোমাদের মোটামুটি বলতে পারো আমাদের ম্যাক্সিমাম অঙ্ক করা হয়ে গেছে 4.2 এর এসইএমএস স্যার বই থেকে। সো তোমাদের HW থাকবে হচ্ছে কেতাব স্যার, আর হচ্ছে রূপকান্তি বইটার জন্য অবশ্যই কেতাব স্যারটা করবা। সো আশা করি তোমরা সব টাইপের ম্যাথগুলো বুঝতে পারছো আর সব বই সলভ করতে পারবো মোটামুটি। সো আমাদের আজকে তাহলে তোমাদের ম্যাথের ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, 4.1 আর 4.2 দুইটা চ্যাপ্টার অফিসিয়ালি শেষ হলো। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 মানে কনেক্টটা শেষ করার, কারণ সরলরেখা, তারপরে বৃত্ত, তারপরে কনেক্স, এগুলো সব আছে জ্যামিতিক অংশ। সো সবগুলোর সাথে এক একটার সাথে এক একটা মিল আছে, সো তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আজকের ক্লাসটা এখানে শেষ।